এতক্ষণ ধরে বাড়ির কোলে মুখ লুকানো ছানাটা এবার ঘাড় ঘুরিয়ে মুখ তুলে পেছনে তাকালো। অপরিচিত লোকটাকে দেখিয়ে নিজের কান থেকে হেডফোনটা খুলে চোখ পিটপিট করে তাকিয়ে থাকলো, যেন চোখের ইশারায় জানতে চাইছে। তুমি কে বাপু? তোমাকে তো চিনলাম না। সামনে বসা মানুষটা বোনের না বলা প্রশ্নটা যেন বুঝতে পারলো। এক হাতে নিজের মুখের বাঁধা রুমালটা নামিয়ে কোমল সুরে বলে, Hi, Bunny. It's me, Major Shahriyar Durjoy. Remember me? বনি মনে করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে এই লোকটা অনেকটা এরকমই বেশভূষায় সে আগেও দেখেছিল। সাথে ছিল অনেকগুলো আঙ্কেল, স্টুপিড আঙ্কেলটাও ছিল। মনে পড়তেই বনি মাথা নেড়ে বোঝায় সে চিনতে পেরেছে। দুর্জয় নিজের মুখে রুমালটা পরে নেয় দ্রুত। হাতে বেশি একটা সময় নেই তার। সে নিজের পকেট হতে আরও দুটো রুমাল বের করে দ্রুত বাণীর হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি মুখ বেঁধে দাও। বন্নিকেও ভালো করে বেঁধে দাও। বাইরে গ্যাস আছে, কাশি উঠতে পারে। দুর্জয়ের তারাটা বাণীর মস্তিষ্ক সচল করে তোলে। সে দ্রুত অশ্রু মুছে চোখের পলকে নিজের আর বনির মুখটা বেঁধে নেয় রুমাল দ্বারা। এরই মাঝে বড় বড় পা ফেলে রুমে প্রবেশ করে ইউনিফর্ম পরিহিত সাইফ। তাকে দেখতেই বনি প্রফুল্ল গলায় চেঁচিয়ে ওঠে, মাম্মা দেখো ওই স্টুপিড আঙ্কেল। এইটুকু বাচ্চার মুখে এরূপ ডাক শুনে সাইফের রাগ ওঠে। ইয়াসমিনের ভাইয়া ডাকের পর তার জীবনে শোনা সব থেকে বিরক্তিকর সম্বোধন বোধ হয় এটাই। তবুও সে নিজের রাগটুকু চেপে দুর্জয়ের কাছে এসে নিচু গলায় জানায়, স্যার পুরো বাসা সার্চ করেছি, গ্রাউন্ড ফ্লোরে একটা এসকেপ ওয়ে পেয়েছি। আমাদের আগমনের আলামত দেখে হিরণ সেই পথ ধরে পালিয়েছে সঙ্গে কয়েকজনকে নিয়ে। কাপুরুষ কোথাকার! চিন্তা করবেন না, পিছনে জুনায়েদ, ফারদিন আর ব্যাকআপ টিমের কিছু সদস্যও গিয়েছে। আশা করছি অসভ্যটাকে ধরতে পারবে। হিরণ যে পালিয়েছে এই সূক্ষ্ম কথাটুকু বনি না শুনলেও বাড়ি ঠিকই শুনতে পেয়েছে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। আর কি আশা করা যায় এই পুরুষের কাছ থেকে? বিপদে পড়তেই ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেল। ঠিকই নিজের গা বাঁচিয়ে পালিয়ে যেতে দ্বিধা করলো না। দুর্জয় সাইফের কথা শুনে মৃদু আশ্বস্ত হয়ে বাণীকে নিচু সরে বলে, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম এনিমোর। বাণী মেয়ের হাত শক্ত করে ধরে প্রস্তুত এই বন্দিদশা থেকে মুক্তি পেতে। কিন্তু তার পূর্বেই দুর্জয় ফের একবার বনির দিকে ইশারা করে বলে, আই নিড টু টক টু হার। মে আই? বনি সামান্য মাথা নেড়ে অনুমতিটুকু দিতেই দুর্জয় বিলম্ব করে না। হাঁটু গিরে ফের বনির সামনে বসে তার হাত দুটো নিজের বড় হাতের মুঠোয় পুরে শুধায়, বন্নি, দিস ইজ এ গেম রুল। আপনাকে জাস্ট 3টা রুলস ফলো করতে হবে। আপনি কি প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করবেন? বনি অবাক হয়। সামনে বসে থাকা লোকটার পারমিশন চাওয়ার ভঙ্গিমা দেখে সে মনে মনে লোকটাকে জেন্টলম্যান হিসেবে খ্যাত করে। অতঃপর মাথা নেড়ে বোঝায় সে কোঅপারেট করতে বাঁচে। দুর্জয় মৃদু হেসে বলে, রুল নাম্বার 1 হলো যতক্ষণ না আমি বলবো আপনি চোখ খুলবেন না। রুল নাম্বার 2 হলো আপনি গুড গার্ল হয়ে গাড়িতে মাম্মার কোলে বসে থাকবেন, একটুও নড়াচড়া করবেন না। রুল নাম্বার 3 হলো আপনি কান থেকে হেডফোন খুলবেন না। বনি রুলসগুলো শুনে দাঁত বের করে হেসে বলে। এগুলো তো খুব ইজি। দুর্জয় আরেক দফা ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে বনির কানে হেডফোনটা পরিয়ে দেয়। অতঃপর উঠে দাঁড়িয়ে সাইফকে বলে, নিচে যাও, আমরা আসছি। সাইফ চলে যায়। বানি আচমকা কিছু একটা ভেবে দ্রুত দৌড়ে গিয়ে বনির আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে নিজের হাতে নিয়ে নেয়। দুর্জয়ের কাছে এসে বলে, আমার মায়ের শাড়ি একদম আগের মতোই আছে। দুর্জয় নীরবে একবার বাণীকে দেখে ফের ব্যাগের দিকে তাকায়। বাণী তালুকদার তার মায়ের শাড়ির অযত্ন করেনি। বিষয়টা কি ভালো লাগার? জানে না দুর্জয়। সে নীরব রয়। বাণীও আর কথা না বলে বনিকে কোলে তুলে নিতেই বনি দুর্জয়ের কথা মতো চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে হেডফোন হতে বেশি আসা গানের শ্রুতিমধুর সুর শুনতে ভালো লাগছে বেশ। দুর্জয় বাণীকে বলে, চলো। বলেই দুর্জয় পা বাড়ায়। বাড়িও পিছু পিছু বেরিয়ে আছে। সিঁড়ি হয়ে নামার সময় আচমকা বাহির হতে ফের গুলি বর্ষণের শব্দ ভেসে আসে। আকস্মিক শব্দে বাড়ি ভীত হয়। ভয়ে কুঁকড়ে ওঠে। তাল সামলাতে না পেরে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। চিৎকার করার সুযোগ পেল না মোটেও। কোল থেকে বনি পড়ে যেতে নিলেই সামনে থেকে দুর্জয় দ্রুত বলিষ্ঠ বাহু দ্বারা বাধা দেয়। পরপর নিজেই বনিকে কোলে তুলে নিয়ে সতর্ক করে বলে, সাবধানে হাঁটো, তবে দ্রুত। ছোট্ট মানুষটা এক হাতে কোলে জড়িয়ে অপর হাতে পিস্তলটাকে শক্ত করে চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে দুর্জয়। পিছু পিছু বানিও। ফ্রন্ট ইয়ারটা তখন সম্পূর্ণ সেনাদের আয়ত্তের অধীনে। দুর্জয় সবার আগে সাইফকে প্রশ্ন করে, কিসের ফায়ারের শব্দ হলো?
স্যার, হিরনের একজন লোক ঘাপটি মেরে লুকিয়েছিল, সুযোগ পেতেই পালানোর চেষ্টা করে। সাদাত ওর পিছু পিছু গিয়েছে, ওই হয়তো ফায়ার করছিল। আমি ওদের নিয়ে যাচ্ছি, তোমরা কাজ শেষ করে সরাসরি হেডকোয়ার্টারে পৌঁছাবে। এখানেই অর্ডারের ইতি টেনে দুর্জয় দ্রুত বাড়ির সীমানার বাহিরে পেরিয়ে আসে। বাণী এই ত্রিসীমানার বাহিরে প্রথম কদম রাখতেই মনে মনে বলে, আলহামদুলিল্লাহ। দ্রুত পা ফেলে বাড়ি থেকে মিনিট দুয়েকের দূর যেতেই বাণী দেখে একটা গাড়ি রাস্তার পাশে অপেক্ষমান। কালো এই জিপ গাড়িটা যে দুর্জয়ের তা চিনতে ভুল করেনি সে। দুর্জয় গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই বাণী নীরবে গাড়ির ভেতর উঠে বসে। দুর্জয় তাড়া দিয়ে বলে, সিট বেল্ট বাঁধো জলদি। বাণী কথাটুকু মেনে সেই অনুযায়ী কাজ করতেই দুর্জয় বনিকে বাণীর কোলে দিয়ে দেয়। অতঃপর গাড়ির দরজা আটকে নিজেও দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে উঠে বসে। এক মুহূর্ত বিলম্ব না করে গাড়ি স্টার্ট দেয় সে। বড় বড় পা ফেলে জঙ্গলের মধ্যে পথ ধরে পালানোর চেষ্টা করছে এক যুবক। তাকে ধাওয়া করে বেড়াচ্ছে ইউনিফর্ম পরিহিত এক পুরুষ। যুবকটার চোখে মুখে আতঙ্ক এবং বিরক্তি একসঙ্গে ফুটে উঠেছে। তাকে অনুসরণ করা পুরুষটার প্রতি সে বড্ড বিরক্ত। এই মুহূর্তে তার কাছে পিস্তল থাকলে সে মোটেও না পালিয়ে আগেই ইউনিফর্ম পরিহিত পুরুষটাকে খুন করত। কিন্তু যেহেতু সে নিরস্ত্র, সেহেতু পালানোটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয় আপাতত। আচমকা এক পাথরে পা লাগতেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে। উঠে দাঁড়ানোর পূর্বেই সেই ইউনিফর্ম পরিহিত লোকটা কাছে এসে বলে। যুবকটা ক্লান্ত চোখ তুলে তাকায়, ভালো করে সামনের ব্যক্তিটার মুখ পরখ করে। লেফটেন্যান্ট সাদাত, অন্য এক সেনা সদস্যের মুখের নামটা শুনেছে সে। সাদাত হাতের পিস্তলটা যুবকের দিকে তাক করে ধরে বলে, সময় অপচয় করা আমার খুব অপছন্দের। এতক্ষণ দূরে শুধু শুধু আমার সময় অপচয় করিয়েছিস তুই, মাথা গরম করে দিয়েছিস। যুবক বুঝে যায় তার বাঁচার আর কোনো উপায় নেই। সে চোখ বুঝে নেয় এই সেনাদের হাতে বন্দী হয়ে অত্যাচারিত হওয়ার থেকে মৃত্যুবরণ করা উত্তম। সাদাত ট্রিগার পুল করে শুট করতে নিবে এমন সময় সেখানে আরেকটা শূন্যে ফায়ারিংয়ের শব্দ হয়। সাদাত আর সেই যুবক চোখেতেই পাশ ফিরে তাকায়। এক নারী পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, হাতের পিস্তলটা সাদাতের দিকেই তাক করা। সাদাত বিমূঢ় হয়ে সেই নারীকে পরখ করে। এই নারীকে সে আগেও দেখেছে, সাদাতের স্ট্রোকার, যার প্রতি শুরু থেকে সাদাতের সন্দেহ ছিল। কিন্তু এই সন্দেহভাজন নারীর অপ্রয়োজনীয় নামটা সে মনে করতে পারছে না। কি যেন ছিল নামটা? স্নেহা, শ্রেয়া, সাধনা। রণচণ্ডী সেই নারী ঝাঁঝালো স্বরে বলে, লিভ হিম অ্যালোন। সাদাতের ভ্রু কুঁচকে আসে। রাশভারী গলায় জানতে চায়, হু আর ইউ? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। এখান থেকে চুপচাপ চলে যাও, আমি কিছুই করব না তোমাকে। সাদাত বিরক্ত হয়। মেয়েটা কি তাকে দয়া দেখাতে চাচ্ছে? এক্সকিউজ মি মিস, একজন সেনা সদস্যের অপারেশনে বাগড়া দেওয়ার শাস্তি সম্পর্কে আইডিয়া আছে? লুক মিস্টার, ট্রাস্ট মি, আমার ব্যাপারে নাক না গলানোই এই মুহূর্তে তোমার জন্য বুদ্ধিমানের কাজ। সরি, আমি নাক গলাচ্ছি? ইটস ইউ যে প্রতিবার আমার পেছনে আসছো। আই এম ওয়ার্নিং ইউ, সরে যাও। ভেবো না নারী দেখে যেতে দিব। আমার কাছে বাধা দিলে তোমাকে শুট করতে আমার মোটেও হাত কাঁপবে না। সাদাত আর অজ্ঞাত নারীর এই কথা কাটাকাটির মধ্যে সুযোগ বুঝে সেই যুবকটা ধীরে ধীরে এক পা করে ধীরে ধীরে পিছিয়ে যায়। অতঃপর নিঃশব্দে সেখান থেকে পালায়। তর্কাতর্কির এক পর্যায়ে লালচে চুলের নারীটা চেঁচিয়ে ওঠে, খুব মিশ্রিত গলায় বলে, তোমার কারণে ও আমার হাত ছাড়া হয়ে গেল। বলেই সে নারী দ্রুত ওই যুবকের সন্ধানে দৌড়ে যেতে নিলেই সাদাত এসে তার হাত চেপে ধরে। দাঁতের দাঁত চেপে প্রশ্ন করে, নিজের পরিচয় বলো মেয়ে, আমার চোখে ধুলো ছড়ার চেষ্টা করবে না মোটেই। সেই নারী অপর হাতের সাহায্যে সাদাতকে আঘাত করার চেষ্টা করলে সাদাত সেই হাতও চেপে ধরে বলে, নট দিস টাইম। রমণী ক্ষুব্ধ হয়, চোখ ঠিকরে যেন তার আগুন বের হচ্ছে। বেশ কিছুক্ষণ সে নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করে, তাতে অবশ্য বিশেষ লাভ হয় না। পরিশেষে ব্যর্থ হয়ে সে সুকৌশলে নিজের পায়ের সাহায্যে সাদাতের হাঁটুর জয়েন্টে আঘাত করো। মুহূর্তেই সাদাত তাকে ছেড়ে আহ বলে চাপা আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। রমণী সামান্য হেসে বলে, আগেই বলেছিলাম আমার কাছে বাধা দিবে না, আমার কাছে বাধা দেওয়ার ইনাম ছিল এটা। রমণী উল্টো ফিরে এবার সেখান থেকে প্রস্থান করতে নিলেই সাদাত পেছন থেকে বলে ওঠে, দৃশান, নামটা এজেন্ট অফ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ডিএমএন, ইন্টারেস্টিং। দৃশান বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকায়। সাদাতের হাতে নিজের জব সেক্টর আইডি কার্ড দেখে আরো বিস্মিত হয়। দ্রুত সে নিজের জ্যাকেটের ভেতরের পকেটে তল্লাশি চালায়, খালি একদম।
তার মানে কি কোনোভাবে সাদাতের সঙ্গে ধস্তাধস্তির সময় তার আইডি কার্ডটা পড়ে গিয়েছিল? সাদাত ঠোঁটের কোণে মৃদু হাসি এঁকে ত্রিশানকে দেখছে। এই হাসি সাফল্যের। সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীর সঙ্গে এতদিনের চোর পুলিশ খেলার অবসান ঘটল। তবে 2 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথের ইতি ঘটে জঙ্গলের মধ্যে এসে। টানেলের মুখ দিয়ে মাথা বের করে এক এক করে বেরিয়ে আসে পলাতকরা। এতক্ষণ মাটির নিচে ওই পথ ধরে আসতে বড্ড কষ্ট হয়েছে তাদের। একে তো অদ্ভুত ভ্যাপসা গরম, তার উপর যেন অক্সিজেন স্বল্পতা। সকলেই মাটিতে হাত পা ছড়িয়ে বসে কিছুক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। অতঃপর ইবাদ দ্রুত টানেলের দরজাটা বন্ধ করে হিরণকে তাড়া দেয়। স্যার উঠুন, বেশিক্ষণ এখানে অপেক্ষা করা ঠিক হবে না। হিরণের বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। সে বলে, ওরা আসুক। ওরা দ্বারা হিরণ কাকে বুঝিয়েছে তা বুঝতে অসুবিধা হয় না ইবাদের। সে বড্ড বিরক্ত হয়। এই লোকটা কি নিজের ভালো বোঝে না নাকি? সে তবুও ধৈর্যশীল গলায় শোধায়, স্যার ওরা সেফ থাকবে, ঠিকঠাক থাকবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না। এই মুহূর্তে আপনি বিপদে আছেন, বোঝার চেষ্টা করুন। কে বলেছে তোমাকে আমি নিজের কথা চিন্তা করছি না? নিজের কথা চিন্তা না করলে আমি কখনোই পালাতাম না। নিজের অর্জনগুলো এই কুকুরদের কাছে খোয়াতে রাজি না আমি, কিন্তু তাই বলে বানিয়ার বনিকে আমি ছেড়ে দিব ভাবলে কি করে? ইবাদ নীরব বনে যায়। স্যার খেপেছে। এই মুহূর্তে কিছু বললে উল্টো স্যার রাগের পরিমাণ আরও বাড়বে। আচমকা টানেলের গোল মুখের ন্যায় দরজাটার অপর পাশ হতে করাঘাতের শব্দ হয়। সকলেই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠে দাঁড়ায়। হিরণ ভ্রু কুঁচকে দরজাটার পানে তাকিয়ে রয়। ইবাদ সহ বাকিরা পরামর্শ দেয় পালানোর শ্রেয়। হিরণ কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বেই দরজার অপর পাশ হতে একটা পুরুষালী গলা বলে ওঠে, দরজা খুলো, আমি আয়ান। কেউ আছো? প্লিজ দরজা খুলো। আয়ানের কণ্ঠ শুনেই চিনতে পারে ইবাদ। সে দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। সঙ্গে সঙ্গে টানেলের দরজা দিয়ে বেরিয়ে আসে আয়ান। মাটিতে চিত হয়ে পড়ে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে। হিরণ এক দফা আয়ানকে দেখে নিয়ে আবার দরজার ভেতর তাকায়। কাউকে খুঁজতে মগ্ন তার চোখ জোড়া, কিন্তু কাঙ্ক্ষিত মুখ দুটো দেখতে না পেয়ে সে অধৈর্য গলায় প্রশ্ন করে, বানি কোথায়? আমার মেয়ে কোথায়? ওদের সাথে নিয়ে আসার কথা ছিল। স্যার আর্মিরা বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলেছিল। আরাফ, বানি ম্যাডাম আর বন্নিকে নিয়ে বের হতে পারিনি স্যার। আমি বহু কষ্টে টানিল দিয়ে পালিয়ে এসেছি। বের হতে পারেনি মানে? আমার বানিয়ার মেয়ে কোথায় তাহলে? হয়তো আর্মিদের হাতে ধরা পড়েছে স্যার, কিন্তু আপনি চিন্তা করবেন না। আমি আসার পথে আমাদের বাইরের লোককে ফোন করে জানিয়েছি। 3টে গাড়ি 3 রোডে অপেক্ষারত থাকবে স্যার। এই জানোয়ারগুলো ম্যাডামকে নিয়ে যেতে পারবে না। আমাদের লোকেরা ম্যাডাম আর বন্নিকে উদ্ধার করে নিয়ে আসবে স্যার। স্যার যে কোনো মূল্যেই ম্যাডাম আর বন্নিকে উদ্ধার করা হবে। আয়ানের কথা শেষ হতে না হতেই হিরণ একটা কাজ করে। নিজের হাতের পিস্তলে অবশিষ্ট সব কয়টা বুলেট আয়ানের বুকে ফায়ার করে। শরীরটা বুলেট দ্বারা ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুহূর্তেই। ইবাদ সহ উপস্থিত সকলে ভীত হয়। হিরণ নিথর দেহটার দিকে তাকিয়ে ঠান্ডা করে বলে, আমি কাউকে পালিয়ে যাওয়ার জন্য বেতন দিই না। বিপদ দেখতেই যারা আমাকে কিংবা আমার পরিবারকে রেখে পালানোর দুঃসাহস দেখাবে, সবার পরিণতি এক হবে। হিরণের বলা কথাগুলো যে উপস্থিত সবার জন্য নীরব হুমকি ছিল তা বুঝতে কারোই অসুবিধা হলো না। হিরণ পিস্তল হাতে সেই জায়গা পরিত্যাগ করতে করতে শান্ত গলায় আদেশ দেয়, কে বা কারা গাড়ি নিয়ে অপেক্ষা করছে এক্ষুনি খোঁজ নাও ইবাদ। স্পষ্ট ভাষায় তাদের বলে দাও, আই ওয়ান্ট মাই ওয়াইফ অ্যান্ড ডটার সেফ অ্যাট এনি কস্ট। স্যারের আদেশ পেতেই ইবাদ পকেট থেকে ফোন বের করে স্যারের পিছু ধরে। বাকিরাও তাদের পিছু পিছু অনুসরণ করে। পিছনে পড়ে রয় এক রক্তাক্ত লাশ। গাড়ি এগিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে তৈরি পাকা রাস্তা ধরে। সুবলিষ্ঠ হাতে গাড়ির ড্রাইভে মনোযোগী দুর্জয়। চেহারায় আবার পূর্বের গাম্ভীর্যতা ফুটে উঠেছে। বানিয়ার চোখে একবার দেখে নেয় সেই মুখশ্রী। এক সাগর কৃতজ্ঞতা তার দৃষ্টিতে উথলে পড়ছে, কিন্তু তা প্রকাশ করার সাদিক ভাষা খুঁজে পায় না সে। তাই অতি নীরবে মনে মনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে, আমাকে অন্ধকার থেকে মুক্তি দেয়া মানুষটার জীবন চিরকাল আলোকিত রেখো আল্লাহ। গাড়ি সুকৌশলে চালাতে ব্যস্ত দুর্জয় আচমকা গাড়ির লুকিং মিররে তাকাতেই থমকে যায়। নীরব শুনশান রাস্তায় পিছনে অতি নিকটে থাকা গাড়ির অস্তিত্ব তার গতিবিধি অবলোকন করে দুর্জয়ের মুখভাব আরো গম্ভীর হয়। মাথাটা ঠান্ডা রেখে গাড়ির গতি বাড়ায় সে। পেছনের ওই সাদা রঙা গাড়িটাও পাল্লা দিয়ে গতি বাড়ায়। দুর্জয় রাস্তাটা আরও একবার পরখ করে। সর্বোচ্চ গতিতে চালানোর পরেও এই জঙ্গল পেরিয়ে মূল হাইওয়েতে পৌঁছতে আরও 20 মিনিটের অধিক সময় লাগবে।
এতটা সময় কি আদৌ তার হাতে আছে? দুর্জয়ের সচল মস্তিষ্ক জবাব দেয় নেই। দুর্জয় শান্ত গলায় বাড়িকে উদ্দেশ্য করে বলে, একটা গাড়ি আমাদের ফলো করছে, পেছনে ফিরবে না, ভুলেও তাকাবে না। উত্তেজিত না হয়ে শান্ত থাকো, শক্ত হয়ে বসে থাকো, আমি আছি, সামনে নেব ইনশাআল্লাহ। বাণী বিচলিত হয় শুরুতে, কিন্তু দুর্জয়ের বলা আমি আছি তে ভরসা খুঁজে পায়। নদীর পানির মতো শান্ত রয়, কিন্তু পেছনের গাড়িটা শান্ত রয় না। হিংস্র হায়নার ন্যায় যেন ধাওয়া করছে। কেবল ধাওয়া করেই ক্ষান্ত হয় না। দুর্জয় দেখে সাদা গাড়ির ভেতর বসা দুজনের একজন একটা রাক্ষসী পিস্তল হাতে নিয়ে তার গাড়ির দিকেই তাক করেছে। দুর্জয় সঙ্গে সঙ্গে মৃদু চেঁচিয়ে আদেশ দেয়, বানি, হেড ডাউন। তীক্ষ্ণ শব্দ তুলে ফায়ার ছোড়ে হায়নার দল। বাণী বণিকে সহ মাথা নিচু করে ফেলে দ্রুত। দুর্জয় খপ করে নিজের পিস্তলটা হাতে তুলে নিতেই আরো একটা গুলি ছুড়ে পেছনের গাড়ি থেকে। এবার গুলিটা এসে দুর্জয়ের গাড়ির ব্যাক সাইডের কাছে লাগে। মুহূর্তেই পেছনের সিটটা চূর্ণ বিচূর্ণ কাজ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। দুর্জয়ের এতক্ষণে ধৈর্যের বাঁধ ভাঙল। সে এক হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে অন্য হাতে পেছনের গাড়ির থেকে ফায়ার করতে করতে চেঁচিয়ে ওঠে, বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ টাচ মাই লাভ। এরকম সিরিয়াস একটা সিচুয়েশনেও দুর্জয়ের বলা কথা শুনে বাণী স্তব্ধ বনে যায়। চোখ তুলে সে দুর্জয়কে দেখে, দুর্জয়ের হিংস্র রূপটা দেখে, ফের বিমূঢ় হয়। সে কি এইমাত্র ঠিক শুনল? দুর্জয় কাউকে মাই লাভ বলল, তাও কোনো মানুষ নয়, বরং একটা গাড়িকে মিন করে। আর কিছু ভাবার সুযোগ পায় না বাণী। সামনে রাস্তার দৃশ্যটা দেখে সে চেঁচিয়ে ওঠে, দুর্জয় সামনে দেখো। দুর্জয় মুহূর্তেই সামনে তাকায়, আর ভয়ঙ্কর দৃশ্যটা দেখে সে দ্রুত স্টিয়ারিংটা সম্পূর্ণ ঘুরিয়ে ফেলে। গাড়ি প্রবেশ করে অন্য রাস্তায়। বাণীর তখনও বুক কাঁপছে, তার চোখের সামনে ভাসছে এইমাত্র দেখা দৃশ্যটা। দুর্জয় যখন পেছনের গাড়িকে কাবু করতে ব্যস্ত, সেই সুযোগে সামনে থেকে আরো একটা গাড়ি সম্পূর্ণ গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। আর এক মুহূর্ত দেরি করলেই হয়তো সংঘর্ষটা হয়েই যেত। নিম্ন রাস্তায় প্রবেশ করার পরও গাড়ি দুটো ক্ষান্ত দেয়নি, এখনো দুর্জয়ের গাড়িকে ধাওয়া করেই চলেছে। দুর্জয়ের এক হাত স্টিয়ারিং এবং অপর হাতে পিস্তল ধরা। সে ব্যস্ত গলায় বাণীকে শোধায়, সামনে স্টোরেজ বক্সের ভেতর আমার ফোনটা, দ্রুত নাও। বাণী ভয়কে পাশে রেখে মাথা ঠান্ডা করে। এই মুহূর্তে বাঁচতে হলে তার মাথা ঠান্ডা রাখাটা গুরুত্বপূর্ণ। দুর্জয়ের মতো বাণী সঙ্গে সঙ্গে স্টোরেজ বক্স খুলে কালো ব্যাক কভারের ফোনটা হাতে তুলে নেয়। ফোন অন করতেই সেখানে সিকিউরিটি হিসেবে পিন নাম্বার জানতে চায়। দুর্জয় নির্দ্বিধায় বলে, 4141। বাণী ফোন আনলক করতেই দুর্জয় বলে, কল লিস্টে যাও, সাইফ লেখা নাম্বারটা ডায়াল করো, তারপর ফোনটা স্পিকার মুডে দাও। বাণী কথা মতো কাজ করে। ঠিক দুইবার রিং বাজতেই কলটা রিসিভ হয়। সাইফকে হাই হ্যালো বলার সুযোগ না দিয়েই দুর্জয় বলে, আই নিড ব্যাক আপ রাইট নাও। ফোনের লোকেশন অন করা আছে, ট্র্যাক করে এই মুহূর্তে ব্যাকআপ পাঠানোর ব্যবস্থা করো, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সাইফ দ্রুত অর্ডারটা কাউকে ডেকে বুঝিয়ে দিয়েই প্রশ্ন করে, স্যার ইউ ওকে? দুটো গাড়ি ফলো করছে সাইফ, শুট করে যাচ্ছে অনবরত, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। স্যার আপনার কাছে বুলেট আছে পর্যাপ্ত? দুর্জয় এবার নীরব হয়। তার কাছে আসলেই পর্যাপ্ত বুলেট নেই। এই জন্যই সে আর পেছনের গাড়িগুলোর উদ্দেশ্যে ফায়ার করছে না, কারণ সে আপাতত এই বুলেট কয়টাই তার আত্মরক্ষার শেষ সম্বল। দুর্জয়ের নীরবতা আর সেই সঙ্গে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস দেখে পানীয় পরিস্থিতি আন্দাজ করতে পারে। সাইফও হয়তো বুঝতে পারে মেজরের নীরবতা। সে ফোনটা রেখে দেওয়ার আগে আশ্বাস দেয়, চিন্তা করবেন না স্যার। দুর্জয় শীতল নদীর ন্যায় চুপচাপ ভঙ্গিতে ড্রাইভ করে যাচ্ছে। সেই রাক্ষসের গাড়ি দুটো এখনো তাদের পিছু ছাড়েনি, অনুসরণ করে চলেছে অবিরত। তবে এখন আর গাড়ি দুটো থেকে কোনো ফায়ারিং করা হচ্ছে না। কেন করা হচ্ছে না সেই সম্পর্কে দুর্জয়ের সুস্পষ্ট ধারণা নেই। তবে তার সচেতন দৃষ্টি লুকিং মিরর হয়ে লক্ষ্য করেছিল যে একটা গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসা একজন হঠাৎ কানে ফোন চেপে ধরেছিল। কোনো কল এসেছিল সম্ভবত। সেই থেকে দুর্জয় ধারণা করছে হয়তো তাদেরকে এরকমই কোনো আদেশ বলে শিখিয়ে দেওয়া হয়েছে। তবে এটাও খুব একটা ভালো লক্ষণ নয়। অসভ্যগুলোর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। বাণীর কোলে মুখ লুকিয়ে গান শুনতে ব্যস্ত বনি এই পর্যায়ে চোখ জোড়া বদ্ধ রেখেই বলে ওঠে, মাম্মা পানি খাবো। দুর্জয় শোনে তা। পানির বোতল একটা আছে, তবে এই সিটের ব্যাক কভারে। সেটা নিতে হলে হয় পানির পেছনে ফিরতে হবে অথবা গাড়ি থামাতে হবে। এই মুহূর্তে দুটোর একটাও করা সম্ভব নয়, মোটেও সেফ নয়। দুর্জয় বাণীকে
কিছু একটা ইশারা করে। বানি ইশারাটুকু বুঝতেই বোনের মাথা থেকে খানিকের জন্য হেডফোনটা সরায়। সেই সুযোগে দুর্জয় বলে, একটু অপেক্ষা করুন বন্নি, জাস্ট এ ফিউ মোমেন্টস। ওকে। বানি আবার তার মাথায় হেডফোনটা গলিয়ে দেয়। মিনিট 2-3 পার হতেই আচমকা দুর্জয় জোরে ব্রেক কষে। আকস্মিক ব্রেকে বাড়ির সিটবেল্ট বাঁধা সত্ত্বেও সামনের দিকে অনেকটা ঝুঁকে পড়ে। ড্যাশবোর্ডের সঙ্গে মাথায় একটা টক্কর খেত যদি মাঝে সেই শক্ত পুরুষালী হাতের তালোটা ঢাল হয়ে না দাঁড়াতো। বানি মাথা তুলে সামনের পানে তাকায়। সে ভীত হয় দৃশ্যটুকু দেখে। দুটো গাড়ি সম্ভবত কম ছিল, তাই আরেক গাড়ির আগমন। তৃতীয় গাড়িটা ঠিক রাস্তার মাঝখানেই তাদের পথ আগলে স্থির হয়ে দাঁড়ালো। পেছনের গাড়ি দুটো এখন স্থির ভঙ্গিতে দাঁড়ানো। মেজর শাহরিয়ার দুর্জয় পুরো পরিস্থিতিটা পরখ করে। মনে মনে পুরো হিসাব কষে নেয় সে। তিনটে গাড়ি তাদের পথ আগলে আছে। সামনে পেছনে কোনো দিকেই আর যাওয়া সম্ভব নয়, সকল পথ বন্ধ। হাতে পিস্তল আছে, তবে পিস্তলের বুলেট সংখ্যা অনেক কম। ব্যাকআপ টিম কখন এসে পৌঁছবে সেই নিশ্চয়তা নেই। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন দুর্জয় এর পূর্বে কখনো হয়নি। তার উপর এই মুহূর্তে সে একা নয়, সঙ্গে একজন নারী ও শিশু আছে। তাদের নিরাপত্তার দায়িত্ব এখন দুর্জয়ের উপর, আর দায়িত্ব নিয়ে কম্প্রোমাইজ করা দুর্জয় স্বভাব বহির্ভূত কাজ। অন্ধকার রাস্তা জুড়ে 4টি গাড়ির হেডলাইটের আলো জ্বলজ্বল করছে। রাক্ষসী গাড়ি তিনটা এবার ভো ভো করে ইঞ্জিনের শব্দ তুলে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। দুর্জয় এবার মৃদু হাসে, মনে মনে বিদ্রুপ করে বলে, মূর্খ চুনোপুটির দল। বানি তখন ভয় কাতর। সে বুঝতে পারছে এই লোকগুলো নিশ্চিত হিরণের পাঠানো। সে কাতর দৃষ্টি মেলে পাশে তাকায়। গাড়ির ভেতরটায় কোনো কৃত্রিম আলো নেই। স্বল্প আলোয় বলিষ্ঠ মুখটা দেখে আরেক দফা তার মিশ্র অনুভূতি কাজ করে। তার পাশে বসা এই মানুষটার প্রতি যেমন ভরসাও আছে, তেমনি নিজের কারণে এই মানুষটার সম্ভাব্য বিপদের আশঙ্কাও বাণীকে শঙ্কায় ফেলে। দুর্জয় সেই মুহূর্তে পাশ ফিরে বাণীর দিকে তাকায়, অতঃপর নিজের শান্ত শীতল স্বরে কিছু একটা বলে। বাণী কথাটুকু শুনে বোঝে, অতঃপর চোখের ইশারায় আশ্বস্ত করে সে প্রস্তুত। ব্যাস, দুর্জয় সঙ্গে সঙ্গেই দুই পাশের জানলা নামিয়ে দেয়। চাপা স্বরে চেঁচিয়ে হেড ডাউন বলতেই বাণী বণিকে সহ সম্পূর্ণ সামনের দিকে ঝুঁকে মাথা নামিয়ে ফেলে। গাড়িটা স্টার্ট দিয়ে এক হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে এবং অপর হাতে নিজের পিস্তলটা চেপে ধরে দুর্জয় সম্পূর্ণ ব্যাগে চলমান গাড়িটা সামান্য আগাতেই সে গাড়ির স্টিয়ারিং ধরে সম্পূর্ণ একদিকে ঘুরিয়ে ফেলে। ফলস্বরূপ রাস্তার ঠিক মধ্যখানে গাড়িটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘোরা শুরু করে। দুর্জয়ের কথা মতো মূর্খ চুনোপুটির দল হয়তো তার চালটা ঠাউর করতে পারেনি। ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে মেজর শাহরিয়ার দুর্জয় নিজের পিস্তলে কেবল 3টে বুলেট খরচ করে। বুলেট 3টা রাক্ষসী গাড়ি 3টা টায়ার ভেদ করে সম্পূর্ণ হাওয়া বের করে দিতেই দুর্জয় মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বেগে ড্রাইভ করে নিজের গাড়িটা তৃতীয় রাক্ষসী গাড়িটাকে পাশ কাটিয়ে এগিয়ে নেয়। পরিস্থিতির সামনে নতি স্বীকার না করায় ঠোঁটের কোণে অস্ফুটে হাসি ফুটে ওঠে মেজর দুর্জয়ের। কোনো ব্যাকআপ টিম ছাড়া একা হাতে কেবল 3টি গুলির সাহায্যেই ওই মৃত্যুফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে সে। বাণী তখনও ঝুঁকেছিল সামনের দিকে। এইমাত্র ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। কেবল তার কানে ভেসে এসেছে 3টি ফায়ারিংয়ের তীক্ষ্ণ শব্দ। দুর্জয় ড্রাইভ করতে করতে এবার পরিষ্কার গলায় বলে, মাথা তুলো, চেয়ে দেখো এখন, উই আর সেফ নাও। বাড়ি ধীর গতিতে মাথা তুলে তাকায়। গাড়িটা এখন স্থির ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। সামনে পেছনে আর কোনো গাড়ির অস্তিত্ব নেই। বাণী স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে পাশের মানুষটার দিকে চোখে কৃতজ্ঞতা নিয়ে তাকায়, কিন্তু মুখ ফুটে আর ধন্যবাদটুকু বলতে পারে না। তার পূর্বেই দুর্জয় বলে ওঠে, বন্নির হেডফোন খুলে ফেলো, চোখ খুলে স্বাভাবিক হয়ে বসতে বলো, বাচ্চাটা অনেকক্ষণ ধরে এভাবে আছে। বাণী মেয়ের মাথা থেকে হেডফোনটা খুলে ফেলে, কানের কাছে নরম গলায় বলে, মা, চোখ খোলো। বনি পিট পিট করে চোখ মেলে তাকায়। এতক্ষণ এক চাপে চোখ বন্ধ করে রাখায় চোখের সামনে সব ঝাপসা দেখছিল। সেই দু হাতে চোখ কষলে ফের আবার চোখ মেলে তাকায়। একবার বাণী ও দুর্জয়ের চেহারা দেখে নিয়ে সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। পর মুহূর্তেই চেঁচিয়ে ওঠে, মাম্মা, আমরা কি আবার হাইড অ্যান্ড সিক খেলছি পাপার সাথে? হ্যাঁ মা, পাপা আর কখনো আমাদের খুঁজে পাবে না, আমরা এখন ফ্রি। বনি খুশি হয় খুব, প্রফুল্ল গলায় চেঁচিয়ে ওঠে, হুররে! দুর্জয় নীরবে সবটা শুনছিল। সে বনিতে খুশি হতে দেখে কিছুটা অবাক হয়। তার জানা মতে বনি হিরণের ব্যাপারে কিছু জানে না। তার চোখে তার পাপা সুপার হিরো। তাহলে এখন এই প্রতিক্রিয়ার মানে কি?
গত 2-3 দিনে কি কিছু ঘটেছে যার ফলে বনির ধারণা বদলেছে? দুর্জয়ের ভাবনার মাঝেই বনি ওর দিকে তাকিয়ে বলে। ইয়ো মেজর। দুর্জয় আর বাণী দুজনেই অবাক হয় বনির পানে তাকায়। দুর্জয়ের চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগে এক পিছু ডাকের দৃশ্য। হাই স্কুল ইউনিফর্ম পরিহিতা এক মেয়ে তাকে ডাকছে। ইয়ো টপার। বনির কথায় ঘোর কাটে দুর্জয়। থ্যাংক ইউ। কেন? বনি আর কিছু বলে না, সে কেবল হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়। জঙ্গলের ভেতর গাছের ডালপালার ফাঁক ফুকর দিয়ে মৃত চাঁদের আলো দেখা যাচ্ছে। পাথরের উপর হাঁটু ভেঙে দোয়াকৃতিতে বসে আছে সাদাত। কৌতূহলপূর্ণ দৃষ্টিতে দেখছে নিজের সামনে বসে থাকা নারীটি। দৃশান সরু চোখে দেখে সাদাতকে, অতঃপর বিরক্তিকর গলায় শুধায়, ক্যান ইউ গিভ মি মাই আইডি ব্যাক? ক্যান ইউ অ্যান্সার মাই কোশ্চেন ফার্স্ট? কি প্রশ্ন? আমাকে স্টপ করার কারণ বলো। দৃশান একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রশ্নের জবাব না পেলে এই বাদর ছেলে তাকে তার আইডি কার্ড ফেরত দিবে না। দৃশান বলতে শুরু করে, তোমরা স্পেশাল মিশনে আছো তা জানি। মিশনটা কি নিয়ে সেই তথ্যও আমার অজানা নয়। আমি একজনকে খুঁজতে এখানে এসেছি। যাকেই খুঁজছিলাম সে হিরণের লোক। কেবল এতটুকুই তথ্য আমার জানা ছিল। আর নিজে দীর্ঘ এক তদন্তে জানতে পারি সেই হিরণ টেরোরিজমে যুক্ত। কিন্তু এর থেকে বেশি আর কিচ্ছু জানতে সক্ষম হইনি আমি। যেহেতু এইটা ভিন দেশে, তাই এখানে আমার ক্ষমতার একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তোমাদের ক্ষমতার সীমাবদ্ধতা নেই। আমি এই আশায় তোমাকে স্টক করছিলাম, কারণ এটাই একটা মাধ্যম ছিল আমার হিরণ পর্যন্ত পৌঁছানোর। আর একবার হিরণের ঠিকানা জানলেই আমি ওই স্কাউন্ড্রেলটাকে ধরে নিয়ে যেতে পারতাম। এতদূর পর্যন্ত দৃশান শান্ত গলায় কথাগুলো বলছিল, কিন্তু এই পর্যায়ে সে রাগী সুরে বলে, স্কাউন্ড্রেলটাকে আমি ধরতেই ফেলেছিলাম, কিন্তু তোমার অযথা তর্কের ফলে ওই অসভ্যটা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। সাদাত ভ্রু কুচকে তাকায়। কি অদ্ভুত মেয়ে মানুষ! সাদাতের মাধ্যমে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছে এখন সাদাতকেই দোষারোপ করছে। এসব চিন্তা মনে চেপে গিয়ে সাদাত প্রশ্ন করে, বাংলা পারো কিভাবে তুমি? আমার দাদি বাংলাদেশে ছিলেন। আমরা ভাই বোনেরা ওনার কাছ থেকেই এই ভাষা আয়ত্তে নিয়েছি। আই নো আমার ফ্লুয়েন্ট বাংলা শুনে যে কেউই আমাকে বাঙালি ভাববে। সাদাত চুপ রয়। দৃশান আবার রাগী স্বরে বলে ওঠে, এই ছেলে, তোমার কারণেই ওকে হারিয়েছি আমি। এখন তুমি আমাকে সাহায্য করবে ওকে খুঁজে পেতে? ভেবে নিও না যে আমি তোমার পিছু এত সহজে ছেড়ে দিব। এরকম ডাউট মনে পুষে রাখবে না। লেফটেন্যান্ট সাদাত আমি। আর একবারও মুখে যেন এই ছেলে টাইপ ডাক না শুনে। সম্মান দিয়ে কথা বলতে শেখো। সম্মান মাই ফুট। তোমার পুরো বায়োডাটা মুখস্থ আমার। গুনে গুনে তোমার থেকে 2 বছরের সিনিয়র আমি। সম্মান তোমার আমাকে দেওয়া উচিত। সিনিয়র জুনিয়রের তফাৎটা মুখ ফুটে না বললেও তার সাদাতের অজানা থাকেনি। দৃশান নামের আইডি কার্ডে তার জন্মসাল দেখিয়ে সাদাত মনে মনে হিসেব করে ফেলেছিল এই লোহার মতো শক্তিশালী মেয়েটা তার থেকে 2 বছরের বড়। সাদাতের মুখভঙ্গি হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে উঠে এসে নিজের হাতের আইডি কার্ডটা দৃশানের দিকে এগিয়ে দিয়ে বলে, সরি বাট আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি একজনকে খুঁজছো। কেবল এতটুকু তথ্যের উপর ভিত্তি করে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। যদি সাহায্য চাও তবে সম্পূর্ণ সত্যটা আমাকে জানাতে হবে। কাকে খুঁজছো, কেন খুঁজছো, আর সেই সঙ্গে কোনো ভ্যালিড ক্রু। দৃশান সরু চোখে সাদাতকে আগাগোড়া পরখ করে বলে, এতটাও বোকা নই আমি। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মোস্তফার রুমে বসে আছে দুর্জয়। দুর্জয়ের মুখে 3টি গাড়ির মিলিত অ্যাটাকের সম্পূর্ণ বিবরণী শুনেছে জুলফিকার। দুর্জয় 1 গ্লাস পানি পান করে গলাটা সামান্য ভিজিয়ে নেয়, অতঃপর বলে, ওরা হিরণের লোক ছিল স্যার। উদ্দেশ্য ছিল আমাকে খুন করে বাণী ও বন্নিকে নিয়ে যাওয়া। আল্লাহর হুকুম ছিল বলে সফল হতে পারেনি। বানি আর বাচ্চাটা কোথায়? ওয়েটিং রুমে আছে। বানির নিরাপত্তার দিকটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কেসটা কিন্তু বহু দূর গড়াবে। ওর স্টেটমেন্টের প্রয়োজন পড়তে পারে। অবশ্যই ওর সেফটি আমাদের দায়িত্ব, কিন্তু এই কেসে ওর নাম আমি অযথা জড়াতে চাইছি না। মানে কি বলছো বুঝতে পারছো? হিরণ ডিড রং টু হার। বিচারের কাঠগড়ায় এই সত্যটা বিচারকের জানা প্রয়োজন না? না স্যার, হিরণ ইজ এ টেররিস্ট। এই সত্যটুকু যথেষ্ট ওর শাস্তির জন্য। ওর সাথে জড়িয়ে বাণী আর বন্দির নাম সবার সামনে আসলে বাণী প্রশ্নবিদ্ধ হবে। শি ইজ এ ভিকটিম। স্টিল সবাই ওকে ক্রিটিসাইজ করবে।
বন্যির আইডেন্টিটি নিয়ে মন্তব্য করবে। দে বোথ ডোন্ট ডিজার্ভ অল দিস। কি করতে চাইছো তুমি? হিরণের সত্যটা সবাই জানবে, কিন্তু ওর জীবনে বাণী কিংবা বন্যির অধ্যায়টা আমাদের পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এই কেসের কোথাও ওদের নাম আসবে না। জুলফিকার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছেলেকে বোঝা দেয়। তিনি শীতল গলায় জানতে চায়, পূর্ব পরিচিত হিসেবে স্পেশাল ট্রিটমেন্ট দিতে চাইছো? নো স্যার, ও জায়গায় অন্য কেউ হলেও পরিস্থিতি বিবেচনা করে আমি এটাই উত্তম মনে করতাম। শি ইজ লাইক এ কমন সিভিলিয়ান টু মি। দুর্জয়ের কাট জবাব শুনে জুলফিকার বলে ওঠে, শোনো, বানি আর বন্নির আপাতত তোমার বাসায় থাকাটা সেফ না। ওদের আমার বাসায় পাঠিয়ে দাও। রেসিডেন্সিয়াল এরিয়া ইজ দ্য মোস্ট সেফ প্লেস রাইট নাও। তাছাড়া আমার বাসায় শুধু নিশাই আছে। আমি কল করে ওকে জানিয়ে দেব। বানি আর বন্নির ওখানে অসুবিধা হবে না মোটেও। পরে না হয় ওদের জন্য পার্মানেন্ট একটা ব্যবস্থা করব। আর বানিকে হিরণের আইডেন্টিটি জানানোর দায়িত্বটা তোমার রইল। সুযোগ বুঝে কাল একবার বাড়িতে এসো। ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলে সবটা জানিও। অন্য কারো প্রয়োজন নেই, আমি ওদের তাহলে ড্রপ করে দিয়ে আসছি। যাচ্ছ ভালো কথা, কিন্তু ড্রপ করে ফিরে আসতে হবে না। মেসে চলে যাও সোজা। ঘুম প্রয়োজন তোমার। গত কদিন ধরে ঘুমের অনিয়ম করছো। বেশ ধকলও গিয়েছে তোমার উপর দিয়ে। রেস্ট প্রয়োজন তো, তাই না? এদিকটা আমি সামলে নিব। দুর্জয় বেরিয়ে যেতেই জুলফিকার তার যাওয়ার পানে তাকিয়ে রয়। গত 3 দিন ধরে ছেলেটা নির্ঘুম থেকে যে কাজগুলো করেছে তার চাক্ষুষ সাক্ষী জুলফিকার নিচে। একদিকে বাড়িকে খুঁজে বের করা, তারা অপরদিকে অতি সুকৌশলে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতককেও খুঁজে বের করেছে। সেই বিশ্বাসঘাতকের ধরার ফাঁদে আরও একটা চাঞ্চল্যকর তথ্য জানতে পারে দুর্জয়। তা হলো এই টেররিস্ট অ্যাটাকের সঙ্গে হিরণের জড়িত থাকার ব্যাপারটা এবং তার ঠিকানা। এইসব কিছু সামলে বাণী নামক ওই মেয়েটাকে উদ্ধার করে এনেছে। প্রশংসার দাবিদার ছেলেটা, সত্যি প্রশংসার দাবিদার। দরজার কলিং বেলটা বেজে উঠতে নিশা ধীরে সুস্থে উঠে যায় দরজা খুলতেই সে বড় বড় চোখ মেলে 3টা মানুষকে একসঙ্গে দেখে নেয়। দুর্জয় সামান্য হেসে প্রশ্ন করে, হাই পাটনি, কেমন আছো? ফাইনালি আমার কথা মনে পড়ছে তোমার? দুর্জয়ের কোলে থাকা ছোট মানবীটা এতক্ষণ তার কাঁধে মুখ লুকিয়েছিল। এই পর্যায়ে সে মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকায় নিশার দিকে। নিশা বাচ্চাটাকে দেখে আর সঙ্গে সঙ্গে আহ্লাদ মিশ্রিত গলায় বলে, হাই কিউটি, কি নাম তোমার? বাহি। কথাটা বলেই বনি হাই তোলে। তার চোখ ঘুমে ডলে পড়বে যে কোনো সময়। দুর্জয় নিশাকে উদ্দেশ্য করে বলে, শি স্লিপি, রুম দেখিয়ে দাও। ওকে বিছানায় শুইয়ে দিয়ে এসে কথা বলছি। নিশা আঙুল দিয়ে রুমটা দেখিয়ে দিতেই দুর্জয় বনিকে সহ সেই রুমের দিকে চলে যায়। বানি তখনও দরজার বাইরে দাঁড়িয়ে ইতস্তত অনুভব করছে। নিশা একবার বানিকে দেখে হেসে শুধায়, হ্যালো আপু, আমি নিশা। আমি বাণী। প্লিজ ভিতরে আসেন আপু। বানি বুকে একরা সংকোচ, লজ্জা, অস্বস্তি নিয়ে ভেতরে প্রবেশ করে। বনিকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দেয় দুর্জয়। বনি সম্পূর্ণ ঘুমে তলিয়ে যাওয়ার আগে অস্ফুটে বলে, গুড নাইট মেজর। বনির কথার ভঙ্গিমা দেখিয়ে দুর্জয়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে নিজেও ফিসফিসিয়ে বলে, গুড নাইট কিটো। বিভীষিকাময় এক অভিজ্ঞতার পরে সেই রাতের নতুন এক জায়গায় নতুন এক বাড়িতে বাণীর ঘুমটা খুব দেরি করেই এসেছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘন্টা 2-এর মাথায় বাণীর ঘুমটা ভেঙে যায়। প্রহরটা তখন সুবহে সাদিকের। পূর্ব দিগন্তে ক্ষীণ সূর্যের আলো ফুটল কেবল। বাণী কিছুক্ষণ নীরবে বসে থেকে উঠে দাঁড়ায়। বিড়ালের ন্যায় পা ফেলে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সে মুখোমুখি হয় লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার। 40 বয়সী সুঠাম দেহের পুরুষ তখন কেবল নামাজ পড়ে জগিংয়ের জন্য তৈরি হয়ে বেরিয়েছেন। বাণীকে দেখতেই উনি দাঁড়িয়ে পড়েন। বাণী ওনাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে, মাথা নত করে বলে, আই এম সরি আঙ্কেল, ঘুম ভেঙে গিয়েছিল তাই। জুলফিকার মুস্তফা নিজের স্বভাবসুলভ গম্ভীর স্বরের পরিবর্তে নরম স্বরে বলে, সরি বলতে হবে না মা, আমার রাতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তাই তোমাদের আর বিরক্ত করিনি। ভেবেছিলাম সকালে উঠে পরিচিত হয়ে নিব। ভদ্রলোকের মধ্যে মা সম্বোধন শুনে বাণীর মিশ্র অনুভূতি হলো। মুহূর্তেই তার মনে পড়ে গেল যাওয়ার পূর্বে দুর্জয়ের বলা কিছু কথা। যার অধীনে তোমাকে রেখে যাচ্ছি তিনি আমার কাছে পিতৃ সমতুল্য। মানুষটার প্রতি আমার শ্রদ্ধা আর সম্মানের পরিধি বিশাল। এখানে তোমাদের অযত্ন, অসম্মান কিংবা নিরাপত্তার খামতি কিছুই হবে না। শুধু নিজের সংকোচ, লজ্জা, ভয় ভুলে যাও। আমি জানি তুমি মুক্ত, নিজের মতো বাঁচতে চাও।
কিন্তু কিছুদিন এখানে থাকতে হবে তোমার। একবার নিরাপত্তাটুকু নিশ্চিত করে নিই, তখন তুমি যা চাইবে তাই হবে। আমার তো এখন একটু বের হতে হবে, 1 ঘন্টা পরেই ফিরে আসবো। যদিও আবার নিশাও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তুমি চাইলে আরো কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারো মা, অথবা সময় পার করার জন্য টিভিও দেখতে পারো। আচ্ছা। জুলফিকার মুস্তফা বেরিয়ে যেতে নেয়, কিছু একটা ভেবে আবার ফিরে আসে। বাণীকে উদ্দেশ্য করে বলে, বন্নি ঘুমাচ্ছে? জি। হাঁটতে বের হবে মা, বাহিরটা কিন্তু সুন্দর। ভোরের তাজা হাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। বাণীকে সামান্য ভাবুক দেখায়। মনি সকাল 8টার আগে ঘুম থেকে উঠবে না। এর মাঝে বাহির থেকে হেঁটে আসলেও সে টের পাবে না। আর তাছাড়া ভদ্রলোকের এই স্নেহপূর্ণ প্রশ্নের জবাবে না বলতেও ইচ্ছে করছে না বাণীর, তাই সে সম্মতি জানায়। রেসিডেন্সিয়াল এরিয়া সম্পূর্ণটা সবুজের ভাঁজে আবৃত যেন। ভোরের শুদ্ধ বাতাস গায়ে লাগতেই বাণী চোখ বুঝে নেয়, এই বাতাসে কি ভিন্ন কিছু মিশে আছে, মুক্তির স্বাদ। তাই হবে হয়তো, না হয় এত প্রশান্তি অনুভব করছে কেন সে? জুলফিকার মুস্তফার পায়ের গতি আস্তে। সাধারণত সেই কিছুক্ষণ সময় কয়েক চক্কর দিয়ে ফেলতো সম্পূর্ণ এরিয়া, কিন্তু আজ তার ব্যতিক্রমের কারণ হলো বাণী। মেয়েটা তার হাঁটার গতির সঙ্গে না হয় তাল মেলাতে হিমশিম খাবে। হাঁটতে হাঁটতে জুলফিকার সামনে যখন যে গাছ পাচ্ছিলেন সেটার নাম সহ সামান্য বিষয় নিয়ে বাণীর সঙ্গে আলোচনা জুড়ে বসেন। মেয়েটাকে সামান্য স্বাভাবিক করার প্রয়াস তার। বাণী কেবল টুকটাক হ্যাঁ না দিয়ে জবাব দেয়। জুলফিকার এবার প্রসঙ্গ তুলে বলে, বানি, স্কুল লাইফে তুমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলে? এতদূর বলেই বাণী থেমে যায়, সম্পূর্ণ নীরব বনে যায়। জুলফিকার বলে, বেশ তো, দুর্জয়ও তো স্পোর্টস ক্লাবে ছিল, তুমি তো নিশ্চয়ই দেখেছো। বাকি কথাগুলো আর বাণীর কানে পৌঁছয় না। তার চোখের সামনে ভেসে ওঠে অতীতে করা নিজের পাগলামের দৃশ্যপট। সপ্তাহে 3 দিন হাতে গোনে দুর্জয়ের দেখা মিলত বাস্কেটবল ফিল্ডে। ক্লাস টাইমে দুর্জয়কে দেখেও যখন মন ভরতো না, তখন টিফিন টাইমের সময় বনে বাজারে ঘুরে বেড়ানো বাণী সেই সময়টুকু কেবল দুর্জয়ের জন্য বরাদ্দ করে। টিফিন পিরিয়ডের ঘন্টা বাজতেই পাখির ন্যায় উড়ে চলে যেত সে বাস্কেটবল কোর্টে। সঙ্গে থাকতো আরমেন। কাঠের বেঞ্চিতে বসে খেলা দেখার নাম করে দুর্জয়কে দেখা এবং তাকে দেখে অস্বস্তিতে দুর্জয়ের মুখ ভার হয়ে আসার দৃশ্য দেখে বাণী হাসত মৃদু। পাগল ছিল সে, ইনম্যাচিউরিটিতে ভরপুর এক পাগল। তাই তো জীবন তাকে টেনে এমন পরিস্থিতির সম্মুখীন করেছে যেখানে রাতারাতি তার সকল ইনম্যাচুরিটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। আইনের কাছে সবাই সমান, অপরাধী যেই হোক না কেন বিচারের কাঠগড়ায় মুখোমুখি তাদের হতেই হবে। সে যদি কোনো সেনা সদস্য হয় তবুও তার নিস্তার নেই। তবে একজন সৈন্যের বিচার আর 10টা সাধারণ মানুষের মতো হয় না, তার বিচার করা হয় স্বয়ং সৈন্যদের আদালতে। আজও তার ব্যতিক্রম নয়। আদালত প্রস্তুত উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি দিতে। বিচারকের স্থানে বসে আছেন একজন সৈন্য। কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়লেন, আপনি কি নিজের পক্ষে কোনো যুক্তিগত সাফাই পেশ করতে চান, কর্নেল জুবায়ের শিকদার? জুবায়ের শিকদার রক্তিম দৃষ্টি মিলে একবার বিচারকক্ষে উপস্থিত দুর্জয়কে দেখে, অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, আমাকে ফাঁসানো হচ্ছে। দিস ইজ অল আই হ্যাভ টু সে। এটা তো কোনো যুক্তিগত সাফাই নয় কর্নেল। আপনার বিরুদ্ধে সাফ প্রমাণ আমার সামনেই আছে। এই ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে আপনি কিভাবে আপনার নাম ফাঁসের ভয়ে সেলে প্রবেশ করে এক আতঙ্কবাদীকে খুন করার চেষ্টা করেছেন। এই সব মেজর দুর্জয়ের চক্রান্ত। এটা যদি চক্রান্তই হয় তবে আপনি তাতে পা দিলেন কেন? একজন আতঙ্কবাদী মুখ খুলতে রাজি হয়েছে শুনতেই আপনি ভীত হয়ে কেন সবার অগোচরে তার মুখ বন্ধ করার চেষ্টা করতে উঠে পড়ে লেগেছিলেন? আর তাছাড়াও সেই আতঙ্কবাদী স্পষ্ট সাক্ষী দিয়ে বলেছে আতঙ্কবাদীদের মূল হোতা শমশের মজুমদার এবং হিরণের সঙ্গে আপনি হাত মিলিয়েছিলেন। জুবায়ের শিকদার আর কিছু বলে না। শিয়ানাটা কি কায়দা করেই না তাকে হাতে নাতে ধরলো ভাবতেই তিনি আবার রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দুর্জয়কে দেখে। জুবায়ের শিকদারের সে দৃষ্টি জুলফিকার মুস্তফারও চোখ এড়ায় না। তিনি একবার পাশ ফিরে দুর্জয়কে দেখিয়ে যে গম্ভীর মুখ করে বসে আছে। বিচারক নিজের ফয়সালা শোনায়, আতঙ্কবাদীদের সঙ্গে হাত মেলানো, তাদের পক্ষ হয়ে কাজ করা দেশদ্রোহিতার সমতুল্য।
আর তাছাড়াও ইনভেস্টিগেশনে আপনার বিরুদ্ধে অপারেশন চলমান অবস্থায় বিভিন্ন ভুল সিদ্ধান্তের অভিযোগ উঠে এসেছে। সুতরাং সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আদালত কর্নেল জুবায়ের শিকদারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি এবং পদচ্যুত করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। আর সেই সঙ্গে একজন দেশদ্রোহী হিসেবে ওনার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ জারি করছে। বিচার কক্ষে উপস্থিত সকলেই যেন এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিচারক আবার বলে ওঠে, আর শমশের মজুমদার এবং হিরণকে যত দ্রুত সম্ভব আটকের আদেশ দেওয়া হলো। এক এক করে সবাই হাসি মুখে কক্ষ থেকে বেরিয়ে আসে। কেবল দুর্জয় এবং জুলফিকার মুস্তফার টান টান হয়ে দাঁড়িয়ে রয়। জুবায়ের শিকদারকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়ার পথে তিনি দুর্জয়ের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়েন। কণ্ঠে একরাশ বিদ্রুপ মিশিয়ে ফিসফিসিয়ে বলে, আগুন নিয়ে খেলছো মেজর দুর্জয়? হিরণ ছেড়ে দিবে ভেবেছ? প্রতিদ্বন্দ্বী কে সেই সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই তোমার। বলেই সামান্য হাসি জুবায়ের শিকদার। দুর্জয় কোনো প্রত্যুত্তর করে না। জুবায়ের শিকদারকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জুলফিকার মুখ খোদে। বাণীর সঙ্গে কথা হলো, সত্যটা জানাও। ওর নিজের সতর্ক থাকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ ঘন্টা হয়েছে দুপুরের খাবার সেরে নিজের রুমে এসে বসেছে নিশা। সঙ্গে নিয়ে এসেছে বনিকে। খাবারের টেবিলেই বসে বাণীর ঘুম দু চোখ জোড়া দেখে সে হেসে বলেছিল, আপনি লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিন আপু। বনি ততক্ষণ না হয় আমার সাথে থাকলো, আমরা মোটেও আপনাকে বিরক্ত করব না। বাণী প্রথমে আপত্তি জানায়। নিশা মেয়েটার বয়স নিতান্তই কম, তার উপর ওর পায়ে অপারেশনের ব্যাপারটাও সকালে জুলফিকার আঙ্কেলের কাছে শুনেছে সে। যদি বনিকে সামলাতে হিমশিম খায়, কিন্তু নিশা বাণীকে আশ্বস্ত করে ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দেয়। বেশ খানিকটা সময় বনি আর নিশা মিলে গেমস খেলে সময় কাটায়। হঠাৎ ফোনের স্ক্রিনে তানজিদ সাইফ নামক আইডি হতে একটা মেসেজ এসে ভিড় জমাতেই নিশা অপ্রস্তুত হয়ে পড়ে। ফোনটা সেই মুহূর্তে বনির হাতে ছিল। চ্যাট হেটে পরিচিত মুখটা দেখেই বনি বলে, স্টুপিড আঙ্কেল। তুমি ওনাকে চেনো? হ্যাঁ আন্টি, এই আঙ্কেল তো অনেক স্টুপিড। আমাকে স্পাই ভেবেছিল। তুমি বলো, 5 ইয়ার্সের বেবি কি কখনো স্পাই হয়? বনির আদর মাখা স্বরের প্রশ্ন শুনে নিশা সামান্য হাসে। বনি নিজেই আবার প্রশ্ন করে, তুমি এই আঙ্কেলকে কিভাবে চিনো? নিশার মনে পড়ে যায় এই মাথানষ্ট লোকের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা। সে ফিসফিসিয়ে বনিকে বলে, সেটা সিক্রেট। বনি বোকার ন্যায় তাকিয়ে থাকে। বড়দের এত সিক্রেট কেন থাকে তা তার জানতে ইচ্ছে হয়। নিশা ফোনটা নিয়ে মেসেজ চেক করে। একটা ছবি পাঠিয়েছে সাইফ। একটা কাগজের পত্রিকার ওপর কাঁচা আমের ভর্তার ছবি। ছবির সঙ্গে ছোট বার্তাও রয়েছে, মামার হাতের আম ভর্তা অমৃত, ট্রাই করে দেখতে পারেন ইয়াসমিন। লোকটা এখন অনলাইনেই আছে, ফ্রি নিশ্চয়ই। নিশা কিছু না ভেবে কল দেয়। কিছু মুহূর্তের মধ্যেই কলটা রিসিভ হয়। ফোনের স্ক্রিনে ইউনিফর্ম পরিহিত মুখটা ভেসে উঠতেই বনি নিশা একসঙ্গে বলে ওঠে, হাই স্টুপিড আঙ্কেল। হাই ভাইয়া। এক মুঠো আম ভর্তায় 2 মুঠো চিনি ঢেলে দিলে এরশাদ যতটা বিদঘুটে হবে ঠিক ততটাই বিদঘুটে থেকে এই ভাইয়া এবং স্টুপিড আঙ্কেল ডাক্তার সাইফের কাছে। সে মুখ কালো করে বলে, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিচ্ছি ইয়াসমিন। এই ছোট নাগাকে একটু ম্যানার্স শেখাবেন প্লিজ। ওর এই স্টুপিড আঙ্কেল ডাকটা আই জাস্ট হেট ইট। আই ডোন্ট লাইক ইউ অলসো। সাইফ রাগে জিভ বের করে বনিকে ভেঙায়। বনি ওর সাথে সাথে একই ভঙ্গিতে সাইফকে ভেঙচি কাটে। নিশা ওদের কাহিনী দেখে হাসছিল। হাসতে হাসতেই সে বলে, এই ভর দুপুরে আপনি ভাত ছেড়ে কাঁচা আম খেতে কেন বের হলেন? সাইফ নিশ্চুপ হয়ে যায়। নিশার বান্ধবীর মৃত্যুর খবর তার অজানা নয়। সে রাতের পর থেকে মেয়েটা আর তাকে নিজে মেসেজ করেনি, এমনকি অনলাইন আসাই বন্ধ করে দিয়েছিল। এই কটা দিনে সাইফ এক নতুন অনুভূতির সঙ্গে পরিচিত হয়েছে। তার নাম হলো অস্থিরতা। এই অস্থিরতাটা গত কটা দিনে তাকে বেশ জ্বালাতন করেছে। সাইফ বুঝতে পারে ইয়াসমিন নামক মেয়েটা তার এক অভ্যাসে পরিণত হয়েছে। এই মেয়ের সঙ্গে ক্ষণিকের কথোপকথন যেমন সাইফকে স্বস্তি দেয়, তেমনই মেয়েটার অনুপস্থিতি তাকে পীড়া দেয়। আজ দুপুরে যখন সে একটু কাজে বেরিয়েছিল, তখন আচমকা রাস্তার পাশে একটা লোককে বিভিন্ন মৌসুমি ফলের ভর্তা এবং আচার বিক্রি করতে দেখে সাইফ ইয়াসমিনের কথা মনে পড়ে। সে দ্রুত 20 টাকার আম ভর্তা কিনে নিয়ে সেটার ছবি তুলে ইয়াসমিনকে পাঠায়। সে ছুতোই সঙ্গে জুড়ে দেয় ছোট্ট মেসেজ। নিশার ডাকে সাইফের ঘোর কাটে। নিশা প্রশ্ন করে, কোথায় হারিয়ে গিয়েছেন ভাইয়া? আছি। দুপুর গড়িয়ে নেমে আসা বিকেলটা আজ অন্যরকম।
আকাশ জুড়ে বিরাজ করছে কমলারঙা উত্তাপহীন সূর্যের আভা। আর কেবল 1 ঘন্টা বাকি। ঠিক 1 ঘন্টা পরে বাংলাদেশ থেকে আগত সৈন্যরা নিজের মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হবে। শেষবারের মতো নিজের ব্যাগেজ আরেকবার চেক করে নেয় রিদওয়ান। সব আছে, তবুও তার মনে হচ্ছে কিছু একটা ভুলে যাচ্ছে সে। রিদওয়ান বিষণ্ণ মনে বসে রয়। এরই মধ্যে প্রত্যয় এবং রাফি তার তাঁবুতে প্রবেশ করে। রিদওয়ানকে এইভাবে বসে থাকতে দেখে রাফি মশকরা করে বলে, কি মামা, তোরে এমন বিধবা বিধবা লাগতেছে কেন? রিদওয়ান চোখ গরম করে তাকায়। রাফি মুখ টিপে হেসে বলে, সরি ব্রো, আমি তোর পেইন বুঝতেছি। অনন্যাকে রেখে আসার সময় আমারও এমন বিধবা বিধবা ফিল হইতেছিল। তুইও তো এই দেশে নিজের প্রিয়াকে ফেলে রেখে যাবি, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই পর্যায়ে প্রত্যয় সামান্য হাসে। রিদওয়ান বিরক্ত মাখা গলায় বলে, শালা, তোরা জীবনেও ভালো হবি না। বলেই রিদওয়ান উঠে দাঁড়ায়। হাঁটু ভেঙে বসে নিজের পায়ের জুতার ফিতা বাঁধতে থাকে। আচমকা তার কিছু একটা মনে পড়ে। চকিতে সে উঠে দাঁড়ায়। দ্রুত নিজের ব্যাগ খুলে একটা ভারী জ্যাকেট বের করে নেয়। প্রত্যয় ও রাফি এতক্ষণ নীরবে ওর কার্যকলাপ দেখছিল। এই পর্যায়ে রাফি প্রশ্ন করে, কি করতেছস? রিদওয়ান জ্যাকেটটা হাতে নিয়ে ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে একবার নিজের চেহারাটা দেখে নেয়। ইউনিফর্ম পরিহিত তাকে আজ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। সেই অন্যরকমটা কি তা ঠিক ঠাউর করতে পারে না রিদওয়ান। সে ফোনটা অফ করে পকেটে ভরে নিয়ে সামান্য হেসে বলে, এখনই চলে আসবো। এই রওনা হতে হবে আমাদের কিছুক্ষণ পরে। কোথায় যাচ্ছিস? চিন্তা করিস না, আমাকে ছাড়া দেশে ফিরতে হবে না তোদের, সময় মতো পৌঁছে যাবে। প্রত্যয় পিছু ডাকতে নিলেও রিদওয়ান আর কোনো কিছুর তোয়াক্কা করে না, দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে একজনের সঙ্গে শেষ সাক্ষাৎ করাটা হুট করেই তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই শেষ সাক্ষাৎটা না হলে হয়তো তার মনও তৃপ্ত হবে না। প্রত্যয় ও রাফি তাঁবু থেকে বের হয়ে দাঁড়ায়। গল্প করতে করতে দুজনে চোখ মেলে দেখতে থাকে চারপাশটা। মনে মনে এই অনিশ্চিত ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য প্রার্থনাও করে। দেশটা যেন মুক্তির স্বাদ পায়, এই দেশের মানুষগুলো যেন মুক্তির স্বাদ পায়। আচমকা অদূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি অবাক সুরে বলে, জারিয়াও না? রাফির কথা শুনে প্রত্যয়ও সেই দিকে তাকায়। শালীন বেশভূষার মেয়েটাকে দেখে সে মুহূর্তেই চিনতে পারে, আর চিনতে পেরে বেশ অবাকই হয়। বিস্ময় নেই, দুজন এগিয়ে যায় সেই পানে। জারিয়ার সামনে গিয়ে প্রত্যয় প্রশ্ন করে, তুমি এখানে? আপনাদের বিদায় জানাতে এলাম। আমাদের বিদায় জানাতে নাকি প্রিয় ভিনদেশিকে বিদায় জানাতে? জারিয়া বুঝতে না পেরে বোকার ন্যায় তাকিয়ে থাকে। প্রত্যয় রাফির কথায় পাত্তা না দিয়ে হেসে বলে, বিদায় জানাতে আসার জন্য ধন্যবাদ জারিয়া, সাহায্যের জন্যও ধন্যবাদ। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে খুব। জারিয়া মৃদু হাসে কেবল। পর মুহূর্তেই সন্ধানী দৃষ্টি মেলে চারদিকে তাকায়, কাউকে খুঁজছে যেন। রাফি ও প্রত্যয় বুঝতে পেরে রাফি হেসে জানায়, যাকে খুঁজছো সে তোমাকে খুঁজতে বেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। জারিয়া অবাক হয়ে তাকায়। পর মুহূর্তেই ধরা পড়ে যাওয়ায় লজ্জায় চোখ নামিয়ে ফেলে। প্রত্যয় বলে, এখানে অপেক্ষা করো, খুঁজে না পেয়ে এখানে ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে। তখন কথাটুকু সম্পূর্ণ করার আগেই তীব্র শব্দে তিনজন চমকে উঠল আশেপাশের সবাইও। প্রত্যয়ের ভ্রুজোড়া কুঁচকে এলো। সে চোখ তুলে আকাশ পানে তাকালো। পরিষ্কার আকাশটার কমলা আভা যেন আচমকা ছায়ারঙা ধোঁয়ায় ঢাকা পড়ে যাচ্ছে। অদূরে একজন সেনা সদস্য চেঁচিয়ে উঠল। প্রত্যয় ও রাফির মুখ মুহূর্তেই পাংশুটে বর্ণ ধারণ করে। বাংলায় বলা কথাটার অর্থ বুঝতে পারে না জারিয়া। সে প্রশ্ন করে, কি বলল? জেনোসাইড। রাফির কথাটুকু শেষ হতে না হতেই তাদের মাথার ওপর দিয়ে আগুনের গোলা চোখে পড়ল। মুহূর্তেই সেই আগুনের গোলাটা খুব কাছে কোথাও গিয়ে পড়তেই আরো একবার বিকট শব্দে চারিদিকটা কেঁপে উঠল। প্রত্যয়ের বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই সজাগ হয়ে উঠল। পরিস্থিতি আজ করতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। বাকি সৈন্য সদস্যরা চেঁচিয়ে তাদের ডাকছে। প্রত্যয় ও রাফির কানে সেই কথা এসে পৌঁছলেও তাদের মন বন্ধুর দিকে ডাকছে। ভাইকে ছাড়া নিজেরা নিরাপদ স্থানে ঠাঁই খোঁজার মতো স্বার্থপর তারা নয়। তারা কিছু বলার পূর্বেই জারিয়া নিজের বোনের নাম নিয়ে চেঁচিয়ে ওঠে। অতঃপর ছুট লাগায় নিজের বাড়ি যাওয়ার পথ ধরে। প্রত্যয় এবং রাফিও তার পিছু পিছু ছুটে যায়। হয়তো রিদওয়ানকে জারিয়ার বাসার আশেপাশেই খুঁজে পাবে তারা।
একের পর এক আগুনের গোলা উড়ে এসে পড়ছে শহরটার বুকে। মানুষজন এলোমেলোভাবে ছোটাছুটি করছে। নিজের বাড়ির ভেতর প্রবেশ করতেই জারিয়া বোনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। ছোটাছুটি করা মানুষদের মধ্যে একজনের হাত চেপে ধরে নিজ ভাষায় প্রশ্ন করে, আপা, জুবায়েদ কোথায়? আমার বোনকে দেখেছেন? মাঝবয়সী নারী অস্থির গলায় বলে ওঠে, তুমি বের হওয়ার পরই তো ও তোমার পিছু পিছু যাওয়ার জন্য দৌড়ে বের হয়, কিন্তু রাস্তায় পরে হাত ছিলে ফেলে। একজন সৈন্য তখন তোমার খোঁজে এসেছিল। তোমার বোনকে এই অবস্থায় দেখে দ্রুত কাছে হসপিটালে নিয়ে গিয়েছে। জারিয়া আরো কিছু প্রশ্ন করলো, কিন্তু তার পূর্বেই সেই নারীর স্বামী এসে তাকে টেনে দ্রুত নিয়ে যায়। প্রত্যয় এবং রাফি বন্ধুর খোঁজে এসেছিল, কিন্তু বন্ধুকে এখানে না পেয়ে তারা আশেপাশে সবাইকে ইংরেজিতেই বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু কেউই সেদিকে তোয়াক্কা করে না। সবাই ছুটছে প্রাণ বাঁচানোর তাগিদে। জারিয়া প্রত্যয়ের সামনে এসে জানায় রিদওয়ান আর তার বোন হসপিটালে আছে। এক মুহূর্ত অপেক্ষা না করে তারা তিনজন ছোটে হসপিটালের দিকে। এই এলাকায় কেবল একটি বিশাল সরকারি হসপিটাল আছে, যার দূরত্ব জারিয়ার বাসা থেকে কেবল 8 মিনিটের মতো। হসপিটালের মুক্ত দরজার সামনে আসতেই জারিয়ার পাজোড়া থেমে যায়। সে থমকে দূরে হসপিটাল বিল্ডিংয়ে প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। জঙ্গলি ছাপের ইউনিফর্ম পরিহিত রিদওয়ান ও দূর থেকে জারিয়াকে দেখে থমকে যায়। একবার জারিয়াকে দেখে ফের তার পেছনে দাঁড়িয়ে থাকা দুই ভাইকেও দেখে। তাদের দেখে রিদওয়ানের মুখে সামান্য হাসি ফুটে ওঠে, মনে মনে আওড়ায়, শালা তোরা জীবনেও ভালো হবি না। রিদওয়ানের কোলে থাকা 8 বছরের মেয়েটা দূর হতে বোনকে দেখে চেঁচিয়ে ওঠে। তার গায়ে রিদওয়ানের জ্যাকেটটা জড়ানো। জুবিতা এক মুহূর্ত অপেক্ষা না করে কোল থেকে নেমে বোনের দিকে ছুটে যায়। বিশাল মাঠের ন্যায় জায়গাটুকু পেরিয়ে বোনের বুকে গিয়ে হামলে পড়ে। বোনকে সহি সালামতে পেতেই জারিয়া মনে মনে রবের নিকট শুকরিয়া আদায় করে, অতঃপর কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি মেলে সামনে তাকায়। রিদওয়ান তখনও তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই জারিয়া মৃদু হাসে। রিদওয়ান এগিয়ে আসার জন্য পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে একটা আগুনের গোলা ছুটে এলো। একটা বিধ্বংসী শব্দ তুলে কিছু বুঝে ওঠার পূর্বেই চোখের পলকে চারদিকটা ঝাপসা হয়ে ওঠে। ঠিক কতক্ষণ পর জারিয়া নিজের সম্বিত ফিরে পেয়েছে তা তার জানা নেই, কিন্তু মস্তিষ্ক সচল হতেই সে দেখতে পায় ধোঁয়ার কারণে চারদিকটা অস্পষ্ট দেখা যাচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত বারুদের গন্ধ। চারিদিকে শোনা যাচ্ছে মানুষের আহাজারি। জারিয়া জোরে জোরে শ্বাস টেনে দাঁড়িয়ে পড়ল, অতঃপর সবকিছু ভুলেই সামনের দিকে ছোটে। সে যত সামনে এগোচ্ছে ততই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠছে। নেই, হসপিটালটা নেই সামনে, ওই মানুষটাও নেই। যা আছে তা কেবল ধ্বংসস্তূপ। এই দৃশ্যটুকু স্পষ্ট হতেই জারিয়া আর এক পাও সামনে বাড়াতে পারে না, সেখানেই থমকে যায়। পরপর মাঠে বসে পড়ে। জারিয়া নিশ্চুপ বনে গেলেও প্রত্যয় ও রাফি চুপ থাকে না। তারা দৌড়ে এগিয়ে যায়, চিৎকার চেঁচামেচি করে বাতাসটা ভারী করে তোলে। খালি হাতে উদ্ভ্রান্তের ন্যায় ধ্বংসস্তূপ সরানোর চেষ্টায় মত্ত হয়। আশেপাশের আরো মানুষ এগিয়ে আসে। স্বজনহারা সুখে সবাই পাগলামো শুরু করে, কেবল জারিয়াই পারে না কিছু করতে। ওই মানুষটা তার স্বজন ছিল না, খুব কাছের কেউও ছিল না, না ছিল জারিয়ার স্বদেশী মানুষ। তবুও জারিয়া তার জন্য এক বিন্দু অশ্রু বিসর্জন করল। কেন করলো জানা নেই, কিসের ভিত্তিতে করলো তাও জানা নেই। লোকটাকে নিয়ে তার অনুভূতিও তার জানা নেই। জুবেদা এতক্ষণ দূর হতে বোনের এই রূপটা দেখে অতঃপর এগিয়ে এসে প্রশ্ন করে, লোকটা কে ছিল আপা? জানি না। দুটো শব্দ উচ্চারণ করেই জারিয়া ফুপিয়ে ওঠে। অন্যায় হলো, ঘোর অন্যায়। ওই লোকটার তো আজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। লোকটা ফিরতে পারলো না কেন? কিসের দায়ে লোকটা ছুটে এসেছিল? জারিয়ার জন্য, নাকি লোকটার মৃত্যুই তাকে টেনে এনে এখানে নিয়ে এসেছে? রিদওয়ান দেখতে পেল না সমুদ্র নীল চোখের মেয়েটার এক বিন্দু অশ্রু তার জন্য বিসর্জন করা হয়েছে তা দেখার বিন্দুমাত্র অপেক্ষাও করল না। কেবল হারিয়ে গেল এক ধ্বংসস্তূপের ভিড়ে, এক ভিনদেশের মাটিতে, এক রমণীর নয়নে। কাঠের তৈরি কফিনের বাক্সটা লাল সবুজ কাপড়ের পতাকা দ্বারা মোড়ানো। বাক্সের ভেতর শুয়ে থাকা মানুষটার জানাজা তার স্বদেশের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। জানাজায় শরিক হয়েছেন বিভিন্ন পদস্থ সেনা, সঙ্গে রয়েছে স্বজনদের আহাজারে। কাঠের বাক্সটা জড়িয়ে ধরে কাঁদছেন যে ভদ্র মহিলা, তিনি এক সৈনিকের গর্ভিত মা।
ভদ্রমহিলার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না কখনো। 3 মেয়ে এবং স্বামী নিয়ে বেশ সুখী সংসার ছিল তার। কিন্তু বহু বছর পর একটা পুত্রের অভাব পূরণ করতেই বোধহয় আল্লাহ ছেলেটাকে তার কোল ঝুড়ে পাঠিয়েছিলেন। সেই একমাত্র ছেলের মৃত্যুর ধাক্কা সামলানো ভদ্রমহিলার জন্য চারটেখানি কথা না। দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে 6 জন যুবক। সংখ্যাটা 7 থেকে 6 এসে নেমেছে। এই 7 থেকে 6 নামার যাত্রাটা ছিল বিষণ্ণ, বিপৎসকর এবং বিষাদ মাখা। বন্ধু কম ভাইকে হারিয়ে ভিন দেশের মাটিতে প্রত্যয় ও রাফি করেছে পাগলামি। দেশে সেই খবর পেতেই পুরুষালী নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে টুকরে কেঁদেছে ফারদিন ও জুনায়েদ। সাদাত ও সাইফ এই ক্ষেত্রে বিপরীত স্বভাবের। কাছের কাউকে হারানোর বেদনাও এই দুই পুরুষের চোখে জল আনতে পারেনি। তারা শোক পালনের জন্য কেবল খুঁজে নিয়েছে কিছুটা একাকিত্ব। মেজর শাহরিয়ার দুর্জয় নীরবে দিচ্ছে এক মায়ের আহাজারে। বুকে এক অদ্ভুত ভূমিকম্পের আলোড়ন চলছে তার। আচমকা সে রিদওয়ানের মায়ের জায়গায় নিজের মামুনিকে কল্পনা করে। সঙ্গে সঙ্গে তার ভেতরটা তুমড়ে মুচড়ে ওঠে। দীপ্তটা যদি দেশের বিপক্ষে না গিয়ে দেশের পক্ষেও জীবনটা দিত, তাহলে তার মামুনিও নিজের ছেলের জন্য শোক পালন থেকে কখনো বঞ্চিত হতো না। রিদওয়ানের জন্য কষ্ট হচ্ছে দুর্জয়ের, কিন্তু এই মুহূর্তে দীপ্তর কথা মনে পড়তেই তার কষ্টের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। দীপ্ত তার এক গোপন ব্যথা, ভাই হারানোর যন্ত্রণা বুকে বয়ে বেড়ানোটা এখন দুর্জয়ের নিত্যদিনের সঙ্গে। এই যন্ত্রণার কথা সে কখনো কাউকে বলতে পারবে না। পুরুষ বলে নয়, বরং সে দুর্জয় বলে। তার সকল যন্ত্রণা সে চাপা স্বভাবের আড়ালে লুকিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বলে, জুলফিকার মুস্তফার অধীনে তার বাড়িতে বানিয়ে আছে। আজ প্রায় 1 মাস হতে চলল। এই 1 মাসে কেবল একদিন দুর্জয় এই বাড়িতে এসেছিল, তাও বাণীকে এক গুরুত্বপূর্ণ সত্যি জানাতে। যেই সত্যিটুকু শুনে বাণী খুব একটা অবাক হয়নি। হিরণ একজন আতঙ্কবাদী, এই সত্যটুকু বিশ্বাস করতে বাণীর মোটেও কষ্ট হয়নি। তবে তার মনে ভয় উকি দিয়েছিল। একজন আতঙ্কবাদীর সঙ্গে নিজের এবং নিজের মেয়ের পরিচয় জড়ানোর ভয় তাকে চেপে ধরেছিল। কিন্তু মেজর শাহরিয়ার দুর্জয় তাকে আশ্বস্ত করেছে, এই কেসের কোথাও বাণী কিংবা বোনের নাম আসবে না। দুর্জয় কাউকে সেই অনুমতি দিবে না। বাণী সেদিন মুখ ফুটে ধন্যবাদ বলতে পারেনি, কেবল কৃতজ্ঞতা পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়েছিল। সেই বিকেলের পর কি হলো কে জানে। দুর্জয় আর এ মুখ হয়নি। হারিয়ে গেল না নিজেকে গুটিয়ে দিলেও বোঝা গেল না। তবে নিশার মুখে বাণী শুনেছে একজন সৈন্য শহীদ হয়েছে। দুর্জয়ের অধীনস্থ স্পেশাল ফোর্সের লেফটেন্যান্ট ছিল সে। লেফটেন্যান্টের মৃত্যু ঘটেছে ভিনদেশের মাটিতে বর্বরদের বোমা হামলায়। 1 মাস এই বাড়িতে বাণীর সময় যে খারাপ পার হয়েছে তেমনটা নয়। নিশা মেয়েটা খুব লক্ষ্মী আর মিশুক স্বভাবের। বোনের সাথে ভালো খাতির জমেছে তার। জুলফিকার মোস্তফাও যেটুকু সময় বাসায় থাকে বাণী ও বনিকে অত্যন্ত স্নেহপূর্ণ ভাবে ট্রিট করে। মাঝে একদিন কেবল নিশার মা এসেছিল। ভদ্রমহিলা যথেষ্ট স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও ওনার ভাবভঙ্গিমায় স্পষ্ট ফুটে ওঠে যে তিনি বাণী আর বনির এই বাসায় থাকার বিষয়টা নিয়ে সন্তুষ্ট নন। বাণী তা বুঝতে পেরেছিল। বুঝতে পেরে তার মোটেও খারাপ লাগেনি। এটাই তো স্বাভাবিক। আজ খুব সাহস করে বাণী একটা সিদ্ধান্ত নিয়েছে। জুলফিকার মোস্তফা রাতে বাড়ি ফিরতেই সে লিভিং রুমে গিয়ে নিজের সিদ্ধান্তটা জানায়। সে এখন বনিকে নিয়ে নিজের মতো থাকতে চায়, একটু নিজের মতো বাঁচতে চায়। বড়দের কথার মধ্যে বাগড়া দেওয়া নিশার স্বভাবে নেই। সে নীরবে বনিকে নিয়ে নিজের রুমে চলে যায়। জুলফিকার মোস্তফা কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর শান্ত স্বরে বলে, এই বাসায় কি তোমার কোনো অসুবিধা হচ্ছে বানি? না আঙ্কেল, মোটেও সেরকম কিছু নয়, কিন্তু একদিন তো আমাকে যেতেই হবে। আমি তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারছি মা। নিজের জীবন গুছিয়ে নেওয়ার বিষয়ে আমি সব সময় তোমাকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমার চিন্তা তোমার এবং বন্নির সেফটি নিয়ে। হিরণ পলাতক আছে এখনো। ওনার ভয়ে তো আজীবন আমি লুকিয়ে থাকতে পারবো না আঙ্কেল, সেটা সম্ভব নয়। বাড়ি এই নিয়ে বিনিয়ে আরো কিছু কথা বলে, তবুও জুলফিকার মুস্তফার মন মানছিল না। তিনি অবশেষে বাধ্য হয়ে দুর্জয়কে ফোন করেন। সবটা জানাতেই দুর্জয় বলে, ওর জীবনে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই স্যার। জীবনটা ওর, সিদ্ধান্ত ওর। লেট হার লিভ অ্যাজ শি ওয়ান্টস। সেনাবাহিনীর তরফ থেকে দেশীয় গণমাধ্যমে আতঙ্কবাদীর হামলার সঙ্গে জড়িত দেশের নাম প্রমাণসহ প্রকাশ করতেই এক প্রকার হুলস্থুল বেঁধে যায় সাধারণ জনগণের মধ্যে। দেশীয় গণমাধ্যম থেকে খবরটা আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না।
সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে যায় বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে। রাতারাতি সেই দেশে অর্থ যোগানকারী সকল কোম্পানির পণ্য বাতিল করে সাধারণ জনগণ। এগিয়ে আসে এশিয়া এবং মিডল ইস্টের আরও বেশ কয়েকটি দেশ, যে সকল দেশ গত এক বছরে বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের শিকার হয়েছে। সকলেই মত্ত হয় তীব্র প্রতিবাদে। ইউরোপিয়ানরা এমত অবস্থায় সম্পূর্ণ নীরব বনে যায়। দেশের গণমাধ্যমে প্রকাশ পায় আরও দুটি তথ্য। এই টেররিস্ট অ্যাটাকের মূল হোতা শমশের মজুমদার এবং হিরণের ছবি, যাদের একজন নিখোঁজ এবং অন্যজন পলাতক। এই দুজনকে দেখতেই যেন তাদের আইনের হাতে তুলে দেওয়া হয়। হুট করে নিজের জীবন সাজিয়ে নেওয়া কোনো চারটিখানি কথা নয়। জুলফিকার মুস্তফা বাণীর সিদ্ধান্তের সামনে পরাজিত হয়ে শর্ত দিয়েছিল আগে বাণীর কোনো চাকরি খুঁজে নিতে হবে, তারপরেই কেবল তিনি বাণীকে ঘর ছাড়ার অনুমতি দেবেন। কেবলমাত্র ও লেভেল এবং এ লেভেল এক্সামের সার্টিফিকেটধারী এক নারীর জন্য চাকরি খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব বিষয়, কিন্তু এই অসম্ভব বিষয়টাকে সহজ করে দেন জুলফিকার মুস্তফা। ওনার পরিচিত এক পুরনো বন্ধু চট্টগ্রামে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান। জুলফিকার মুস্তফা ওনার কাছে বাণীকে রেফার করে। শিক্ষকতার চাকরিটা পাকাপোক্ত করার জন্য বাণীর একটা ইন্টারভিউ নিতে চায় তিনি। জুলফিকার মুস্তফা আপত্তি করে না। বাণী ইন্টারভিউটা দেয় এবং সানরাইজ হোপ স্কুলের ও লেভেলের ইংরেজি বিভাগের শিক্ষিকা পদে নিযুক্ত হয়। ভাগ্যিস দুর্জয়ের ওসিলায় হলেও বাণী পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছিল, আর তার পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট হওয়ার বদৌলতে এখানকার পড়ালেখার ধরন সম্পর্কেও তার ধারণা আছে। না হয় এই চাকরিটা কখনো তার পাওয়া হতো না। বাণীর চাকরি পাওয়া নিয়ে জুলফিকার মুস্তফা খুশি হলেও নিশা খুশি হতে পারেনি। সে আড়ালে নিজের আব্বুকে কিছুটা শাসায়। তুমি আপুকে চাকরি খুঁজে পেতে হেল্প করলে কেন আব্বু? তুমি হেল্প না করলে আপু কখনোই চাকরি খুঁজে পেত না। তখন আপুকে আমাদের সাথে রেখে দিতে পারতাম। মেয়ের কথা শুনে জুলফিকার মুস্তফা সামান্য হাসে। নিজের আবেগী মেয়েকে পাশে বসিয়ে বোঝায়, ওভাবে তোমার আপু কখনো খুশি থাকতে পারতো না মা। চিন্তা করো না, আব্বু তো আছি। চাকরি পাওয়ার সপ্তাহখানিকের মধ্যেই একটা দুরুমে বাসা খুঁজে ভাড়া নেয় বাণী। মামির জন্য এই 2 রুমের বাসাটাই তার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছিল। আর তাছাড়াও বাসার লোকেশনটাও জুলফিকার মুস্তফার পছন্দ হয়েছিল। স্কুল এবং হেডকোয়ার্টারের কাছাকাছি অনেকটা। নতুন বাসায় ওঠার জন্য প্রয়োজনীয় যত ফার্নিচার, আসবাবপত্র, যাবতীয় ইলেকট্রনিক্স আছে সব কিছুর ব্যবস্থা করেন জুলফিকার নিজেই। লোক ঠিক করে বাসাটাকে থাকার উপযুক্ত করে সাজিয়ে দিয়েছেন। বাড়ি বারবার বারণ করছিল, তার ভীষণ লজ্জা লাগছিল। জুলফিকার মুস্তফা ইতিমধ্যে বাণীর আর বোনের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাড়ির সামনে 2 জন পাহারাদার নিযুক্ত করেছেন। যতদিন না হিরণ ধরা পড়ছে ততদিন এই পাহারার মধ্যেই বাণীকে থাকতে হবে। মানুষগুলো বাণীর জন্য কম করেনি, সে আর ঋণী হতে চায় না। জুলফিকার মুস্তফা তার মনের কথা হয়তো বুঝতে পেরেছিলেন। তিনি কেবল বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এ সব কিছু আমার আর নিশার তরফ থেকে উপহার মা, মানা করো না প্লিজ। রিদওয়ানের মৃত্যুর কেবল 2 মাস সম্পূর্ণ হলো। বন্ধুর মৃত্যু সুখ তখনও কাটিয়ে উঠতে পারেনি প্রত্যয়। এরই মাঝে একদিন তার আব্বু মতিয়ার আরাফাত এবং আম্মু ফিজা রেহানা এসে উপস্থিত হয় চট্টগ্রামে। জরুরি তলবে ছেলেকে ডাকে এক শপিং মলে। প্রত্যয় বিরক্ত হয়, তার আব্বু আম্মু এত উদ্ভট কেন? তখনও কফি শপে দেখা করতে চায় তো কখনো শপিং মলে। প্রত্যয় শপিং মলে যেতে তার আম্মু তাকে নিয়ে একটা জেমস শোরুমে প্রবেশ করে। নিজের পছন্দ মতো ছেলেকে বিভিন্ন শার্ট টায়াল দেয়। অবশেষে একটা ধূসর নীল রঙের শার্ট এবং সেই সঙ্গে একটা জিন্স পরিয়ে ছেলেকে নিয়ে বের হয় মল থেকে। প্রত্যয় বারবার জানতে চায় তারা কোথায় যাচ্ছে। মতিউর আরাফাত কেবল হাসি হাসি মুখে জানায়, আমার এক বন্ধুর বাসায় আজ আমাদের ডিনারের দাওয়াত আছে, সেখানেই যাচ্ছি। প্রত্যয় আর কোনো প্রশ্ন করে না। তার মোটেও ইচ্ছে করছে না এই মুহূর্তে কোনো গ্যাদারিংয়ে যেতে, কিন্তু আম্মু আব্বুকে তা বোঝানো সম্ভব হবে না তার দ্বারা। তাই সে নীরব রয়। 12 তলা ভবনটার লিফটে উঠতেই আটে চাপেন মতিউর আরাফাত। প্রত্যয় তখন লিফটে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা গোটাতে ব্যস্ত। লিফটে সে 8ম তলায় থামতেই তারা বের হয়। মতিউর আরাফাত বলতে থাকে এই 8ম তলার পুরোটা নিয়ে তার বন্ধুর অ্যাপার্টমেন্ট। কথাগুলো যদিও তিনি প্রত্যয়কে শোনানোর জন্যই বলছিল, কিন্তু প্রত্যয়ের ধ্যান সেদিকে নেই। সে ফোনে ফরদিনকে মেসেজ পাঠাতে ব্যস্ত। মতিউর আরাফাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলিং বেল চাপেন।
বন্ধুর বাসায় ডিনারের দাওয়াতের মূল উদ্দেশ্য কি তা প্রত্যয় বুঝতে পারে যখন সেই বাড়ির ছোট কন্যা সালোয়ার কামিজ পরে পরিপাটি সেজে মাথায় এক লম্বা ঘোমটা টেনে চায়ের ট্রে হাতে তাদের সামনে উপস্থিত হয়। হালকা গোলাপি রঙের কামিজ পরিহিতা মেয়েটার চেহারা দেখতেই প্রত্যয়ের ভ্রু কুঁচকে আসে। মেয়েটাও সেই মুহূর্তেই ট্রে থেকে একটা কাপ তুলে প্রত্যয়ের দিকে এগিয়ে ধরে। সঙ্গে সঙ্গে দুইজনের দৃষ্টি বিনিময় হয়। প্রত্যয়কে দেখতেই মেয়েটাও বেশ স্ফুরিত চোখ করে তাকায়। বেখেয়ালি বশত তখন তার হাতের কাপ সামান্য বাঁকা হয়ে গরম ধোয়া ওঠা চা প্রত্যয়ের হাতের পিঠে পড়ে। বিরক্তিতে প্রত্যয় শব্দ করে ওঠে। একবার অগ্নির দৃষ্টি মিলে সামনের মেয়েটিকে দেখে, অতঃপর আবার নিজের আব্বুর দিকে তাকায়। মেয়েটার চোখ থেকেও ততক্ষণে বিস্ময়তা কেটে গিয়ে রাগী ভাবে সে ভর করেছে। পৃথিবীতে 7 বিলিয়ন মানুষের বসবাস। সেই 7 বিলিয়ন মানুষের মধ্যে যদি 3 বিলিয়ন মানুষ পুরুষ হয়, আর সেই 3 বিলিয়ন পুরুষের মধ্যে 1 বিলিয়ন যদি বিবাহিত এবং আরো 1 বিলিয়ন যদি এনার রিলেশনশিপ পুরুষ হয়, তবুও তো আরো 1 বিলিয়ন পুরুষ অবশিষ্ট থাকে। তার শ্রদ্ধেয় পিতা আলাউদ্দিন সাহেবের চোখে সেই 1 বিলিয়ন সিঙ্গেল পুরুষের মধ্যে এই কুত্তাকে নিজের কন্যার উপযুক্ত মনে হলো। হাত ঘড়িটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে সাইফ। বিকেল সবে 4:32। গতরাতে ইয়াসমিন মেসেজ করে বলেছিল আজ সন্ধ্যা 4:30 বাজে যেন সাইফ উড়িয়াখালী সি ব্রিজে ইয়াসমিনের জন্য অপেক্ষা করে। সাইফ জানতে চেয়েছিল কি কারণে, কিন্তু ম্যাডাম তার প্রশ্নের জবাব না দিয়ে সেই যে অফলাইন হলো, তারপর সারাদিনে আর একবারও অনলাইনে আসেনি। সময় জ্ঞানহীনতা সাইফের অতি অপছন্দনীয় একটা ব্যাপার, কিন্তু এই অপছন্দনীয় ব্যাপারটাও আজ আর তার বিরক্তির কারণ হচ্ছে না। মনে হচ্ছে কিছু অপেক্ষা অদ্ভুত সুন্দর হয়। অস্থিরতা মিশানো, আকুলতা মিশানো, কিংবা বেরামক অনুভূতি মিশানো। ঘড়ির কাঁটা যখন 4:45 ঠেকে, তখন ঈশার আগমন ঘটে। এক হাতে শপিং ব্যাগ এবং অন্য হাতে স্কার্ট সামলে দ্রুত পায়ে এগিয়ে আসছে। আবার মাঝপথে থেমে বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুল ঘাড় নেড়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। সাইফ মিনিট খানিকের জন্য মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে সবুজের বুকে বিচরণ করা সেই রমণীকে। অতঃপর নিশার তাড়াহুড়ো ভঙ্গিমা দেখে কপাল কুঁচকে ফেলে। এই মেয়ের এত তারা কিসের? 2 দিন হলো না পা ঠিক হয়েছে, তবুও সেই দিকে কোনো ধ্যান জ্ঞান নেই। নিশার সামনে এসে বলে, সরি দেরি করে ফেললাম। এক রিক্সাওয়ালা মামাকে পথ চেনাতে চেনাতেই সময় লেগে গিয়েছে। ও আচ্ছা। নিশা আনমনে সাইফের হাত ধরে এগিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি চলুন ভাইয়া, না হয় এখানে বেস্ট ভিউয়ের জায়গাগুলো দ্রুত বুকড হয়ে যাবে। সাইফের কানে আর সেই কথা পৌঁছায় না। সে বিস্মিত দৃষ্টি মেলে সেই দিক আলতা রঙে হাতের মুঠোয় নিজের তামাটো রঙের হাতটা দেখে। অতঃপর চোখ তুলে ফের নিশাকে দেখে। নিরিবিলি এক গাছের নিচে সবুজ ঘাসের বুকে বসে আছে দুজন। অদূরে দেখা যাচ্ছে সমুদ্রের স্তব্ধতা। সূর্যটা সবে পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছে। নিশা খুব মনোযোগ দিয়ে শপিং ব্যাগটা থেকে সাবধানে একটা বক্স বের করে খুলে সাইফের সামনে ধরে আর প্রফুল্ল গলায় বলে, হ্যাপি বার্থডে। সাইফ আরো দফা চমকায়। বিস্মিত দৃষ্টি মেলে একবার নিশার হাতের কাপকেকের দিকে তাকায়, ফের নিশার দিকে তাকায়, আবার গলায় জানতে চায়, আপনাকে কে বললো আজ আমার জন্মদিন? আপনার আইডি অ্যাবাউট ইনফোতে দেখছি, ভাববেন না আবার স্টক করছিলাম, আউট অফ কিউরিসিটি আর কি। সাইফ এক মুহূর্ত সরল মুখশ্রীটা দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওটা ফেক বার্থ ডেট মিস ইয়াসমিন। হ্যাঁ ফেক। আসলে ডেট কবে তবে জানি না। নাইস জব। আম সিরিয়াস। নিশা সাইফের কণ্ঠের গাম্ভীর্যতা টের পায়, অবাক সুরে জানতে চায়, জানি না কেন? এদিনদের জন্মদিন বলতে কিছু হয় না ইয়াসমিন, এসব বিলাসিতা কেবল। নিশা চোখ বড় বড় করে সাইফকে দেখে। সাইফের কণ্ঠকে সামান্য কাঁপল, কে জানে, কিন্তু সেই স্বর নিশাকে আঘাত করে অজান্তে খুব গভীরে। সবে মাত্র 4 জন স্টুডেন্টকে বিদায় দিয়ে বসার ঘরের সোফায় এসে বসলো পানি। নিজের এই নতুন জীবনের প্রায় 1 মাস পার হলো। ভাগ্য সূক্ষ্ম শূন্য থাকায় স্কুলের জবটার পাশাপাশি বাসায়ও পড়ানোর জন্য 4টা স্টুডেন্ট পেয়ে গিয়েছে বাণী। এতে অবশ্য তার জন্য ভালোই হয়েছে। সপ্তাহে 6 দিন 3টা সাবজেক্ট পড়ায় সে। বিনিময় মাস শেষে প্রত্যেক স্টুডেন্টের থেকে 5,000 করে পাবে। স্কুলের বেতন এবং প্রাইভেটের বেতন মিলিয়ে আপাতত মাউমের একার সংসার বেশ স্মুথলি যাচ্ছে। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে অলস চোখে তাকায় বাণী।
সম্পূর্ণ গতিতে ঘুরতে থাকা ফ্যানটাও আজকাল কেন যেন বাণীকে স্বস্তি দিতে পারে না। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে শরীর জুড়ে। শরীর কেমন তৃতীর করে কাঁপছে। ভেতরের রুম থেকে বোনের ডাক ভেসে আসছে, মাম্মা। বাণী উঠে দাঁড়াতে নিলেই আচমকা মাথা চক্কর মেরে ওঠে। সে সঙ্গে সঙ্গে থপ করে সোফায় বসে পড়ে। নিস্তেজ শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলে সে। মনে মনে নিজেকে বুঝ দেয় হয়তো প্রেশারটা ফল করেছে। দুদিন পরের ঘটনা। কোনো এক অলস দুপুরে নিজের কালো গাড়িতে করে হেডকোয়ার্টার যাওয়ার পথে সানরাইজ হোপ স্কুলের সামনে এসে মনের অজান্তেই গাড়িটা থামায় দুর্জয়। স্কুলের ভেতর থেকে ছেলেমেয়েরা দৌড়ে বের হচ্ছে। ছুটি হয়েছে খুব সম্ভবত। এত ছেলেমেয়ের ভিড়ে এক নারীকে দেখতে সেই পানে মনোযোগ স্থির হয় দুর্জয়ের। মলিন রঙা কামিজ পরিহিতা নারী ধীর পায়ে হেঁটে বেরোচ্ছে। সঙ্গে রয়েছে তার 5 বছরের কন্যা। বাচ্চাটা উৎফুল্ল ভঙ্গিতে অনেক কথা বলতে ব্যস্ত, কিন্তু সেই নারীর সেদিকে মনোযোগ নেই। দুর্জয় নীরবে সেই নারীর মুখপানে তাকিয়ে থেকে উপলব্ধি করে অন্য সময়ের তুলনায় আজ বেশি দুর্বল দেখাচ্ছে পানিকে। একা হাতে সব সামলাতে কি বেশ হিমশিম খাচ্ছে মেয়েটা, নাকি অসুস্থ? আচমকা নিজের এত কৌতূহল দেখে দুর্জয় চমকায়। পর মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয় সে। মুখভঙ্গি ফের গম্ভীর করে গাড়ি স্টার্ট দেয়। আজকাল ভুল স্টপে গাড়ি থামানোর বদভ্যাস হয়েছে তার। চট্টগ্রাম শহর থেকে প্রায় 501 কিলোমিটার দূরে রাজশাহী শহর। রাতের নিস্তব্ধতায় লোকালয় থেকে অনেকটা দূরে জঙ্গলের মাঝে এক 2 কক্ষের খুঁটিঘরটাকে বাহির থেকে দেখতে অনেকটা ভুতুড়ে লাগছে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কেমন অদ্ভুত এক শব্দ। শ্বেত চামড়ার এক পুরুষকে টিমটিম হলুদ আলোতে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। সে অতি মনোযোগের সহিত চাপাটি দিয়ে টেবিলের উপর আঘাত করতে ব্যস্ত। কিছু একটা কাটছে। জলজ্যান্ত এক মানুষকে কেটে টুকরো টুকরো করে পলিথিন বন্দি করে সে কুটিঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির সামনে কিছু গাছের ডাল ও পাতা জড়ো করে আগুন জ্বালিয়েছে ইবাদ। সেই আগুনের ধারে একটা মোড়ায় বসেছিল সে। স্যারকে বেরিয়ে আসতে দেখে মাথা তুলে তাকায় সে। সবসময় ছোট ছোট করে কেটে রাখা দাড়িগুলো কিছুটা ঘন হয়েছে। চেহারার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। বোকা সৈন্যের দল ইবাদের স্যারের এই নতুন মুখ দেখে ওনাকে চিনতে ভুল করবে। হিরণ নীরবে এসে আগুনের ধারে আরো একটা মোড়া টেনে বসে। শান্ত শীতল স্বরে বলে, পলিথিনটা নিয়ে নদীতে ভাসিয়ে দিবে। স্যার, ভাসিয়ে দিলে তো পুলিশ জেনে যাওয়ার সম্ভাবনা আছে। জঙ্গলে টুকরো করে দাফন করে দেই। জানুক, আমি চাই সকলে জানোয়ারদের পরিণতি দেখুক। আমার বাণীকে কুপ্রস্তাব দেওয়ার ফল এরকম ভয়াবহই হবে। ইবাদ ভীত দৃষ্টি মেলে হিরণকে দেখতে থাকে। স্যার আজকাল আগের তুলনায় আরো বেশি বেপরোয়া হয়ে পড়েছে। এই 2 মাস তাও মোটামুটি শান্ত হয়ে ছক করছিল, নতুন প্ল্যান ম্যাপ রেডি করছিল। কিন্তু যখনই নিজের গুপ্তচরের মাধ্যমে খবর পেল যে বাণী ম্যামকে স্কুলের এক স্যার কুপ্রস্তাব দিয়েছে, আর এই নিয়ে বাণী ম্যাম একা বসে কান্নাকাটিও করেছে, তখনই ওনার মাথা বিগড়ে যায়। 3 দিনের মধ্যে সেই লোককে চট্টগ্রাম থেকে রাজশাহীতে তুলে আনে, অতঃপর নিজ হাতে কুপিয়ে হত্যা করে। ইবাদ সামান্য ইতস্তত করে বলে, স্যার, অসীম কল করেছিল। কি বলল? বাণী আর বনহি ঠিক আছে? ম্যাডামকে নাকি আজ সন্ধ্যায় হসপিটাল যেতে দেখা গিয়েছে। হসপিটাল মানে? ঠিক আছে ও? ঠিক আছে। উনি নাকি শুধু ডক্টর দেখিয়ে বাসায় চলে গিয়েছে। অসীমকে ফোন কর দ্রুত। কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখিয়েছে এসব ডিটেলস জেনে আমাকে জানাতে বলো, কুইক। সারাদিনের কাজ শেষে আজ আর মেসে ফিরে গেল না দুর্জয়। সারাদিনের ব্যস্ততা শেষে ফিরে এলো নিজের পৈতৃক নেড়ে। সবসময় লক করে রাখা নিজের ব্যক্তিগত রুমে প্রবেশ করে হলুদ টিমটিমে আলোর সুইচটা চেপে চলে দেয়। নিজের গলার কাছে 2টো বোতাম খুলতে খুলতে এগিয়ে যায় আলমারির কাছে। আলমারির একটা দরজা খুলতেই ভেতর থেকে একটা ফটো অ্যালবাম বের করে সে। সেই সঙ্গে বের করে সযত্নে তুলে রাখা গিটারটা। বিছানার সঙ্গে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ে সে। অ্যালবামটা খুলতেই বেরিয়ে আসে স্মৃতিচিত্র, কত শত ছবি। এত ছবির ভিড়ে দুর্জয়ের চোখ আটকায় একটা বাচ্চা ছেলের ছবিতে। খেলনা বন্দুক হাতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তত বের করে ছবির নিচে এক কোণে কলমের কালি দ্বারা লেখা ইংরেজি 5 অক্ষরের একটা নাম, দীপ্ত। দুর্জয় আর অ্যালবাম ঘাটে না। অ্যালবামটা এক পাশে রেখে গিটারটা কোলে তুলে নেয়। আনমনে কিছুক্ষণ গিটারের টুংটাং শব্দ করে। একবার সুর তুলতে সক্ষম হলেই খালি গলায় কে ওঠে, তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার, প্রতিহিংসা তোমার
চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতন আকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে সে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাটা তারে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।